হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রির সকল অনুধাবনমূলক এক ক্লাসে শেষ করব। তো অর্গানিক কেমিস্ট্রির অনুধাবনমূলক কিন্তু তোমাকে কখনোই ছাড় দিবে না, কারণ যে কোনো সিকিউ হোক, যে কোনো চ্যাপ্টার থেকে আসুক, অর্গানিকের কিন্তু অনুধাবনমূলক ঠাস করে ঢুকাই দিতে পারে মাঝখানে। সো সেক্ষেত্রে অর্গানিকের অনুধাবনমূলকগুলি একবার হলেও একটু দেখে যাওয়া উচিত। এবং আমাদের কিন্তু অ্যাডমিশন ব্যাচে ভর্তি চলতেছে, সো অবশ্যই তুমি চাইলে প্রি রেজিস্ট্রেশন করে রাখতে পারো, অবশ্যই ডিসকাউন্ট পাবো। তো চলো শুরু করি আমরা বেশি কথা না বলে। প্রোপিন এবং বিউটিন পরস্পর সমগোত্রক কেন? ফার্স্ট অফ অল এখন তোমার বুঝতে হবে সমগোত্রক কারা। সমগোত্রক কারা? যাদের ভৌত রাসায়নিক ধর্ম কাছাকাছি, সাধারণ সংকেত সেম এবং কার্যকরীমূলক সেম। ঠিক আছে, এরপর আরেকটা জিনিস থাকে, সেটা হলো যে এরা একই ধরনের রিয়াকশন দেয়, যে একই ধরনের বিক্রিয়া দেয়, একই ধরনের রিয়াকশন দেয়। আমি RXN লিখে দিলাম, রিয়াকশন দেয়, একই ধরনের রিয়াকশন দেয়। সো প্রোপিন এবং বিউটিন পরস্পর সমগোত্রক কেন? কারণ কি এরা উভয়ই অ্যালকিন, এরা উভয়ই কি অ্যালকিন, মানে সেম টাইপ অফ যৌগ। আচ্ছা, ভালো কথা। ভৌত রাসায়নিক ধর্ম কাছাকাছি, সাধারণ সংকেত সেম, এই যে CnH2n। প্রোপিনের ক্ষেত্রে n এর ভ্যালু 3, বিউটিনের ক্ষেত্রে n এর ভ্যালু 4, এবং এদের কি কার্যকরী মূলকও সেম। কার্যকরী মূলকটা কি? এখানে ডাবল বন্ড, তাই না? কার্যকরী মূলক এখানে ডাবল বন্ড, এবং এরা কি একই ধরনের রিয়াকশন দেয়। কি দেয়? ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। এরা ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। অ্যালকিন কিন্তু ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়, মাথায় রাখতে পারবা। আচ্ছা, প্রোপেন ও মিথেন পরস্পর সমগোত্রক কেন? আবারও ওই সেম কাহিনী বলবা, যে উভয়ই কি? উভয়ই অ্যালকেইন, কার্যকরী মূলক সেম, সাধারণ সংকেতও সেম, তাই না? সাধারণ সংকেত সেম। সাধারণ সংকেত কি হবে অ্যালকেনের? কেহেদোনা পেলাস টু। আরেকটা হলো কেহেদোনা, অ্যালকিন হলো কেহেদোনা, আর অ্যালকাইন হলো কেহেদোনা -2। মানে অ্যালকাইনের কথা যদি বলি, অ্যালকাইন হলো কেহেদোনা -2। ঠিক আছে, এটা মাথায় রাখবা। আর অ্যালকিন হলো কেহেদোনা, এই যে দেখো, এই যে কেহেদোনা। ওকে, এই জিনিসটাই সুন্দর মতো বলে দেবো। আবার ইথানল এবং প্রোপানল পরস্পরের সমগোত্রক, কারণ এরা উভয়ই অ্যালকোহল। কার্যকরীমূলক একই। কার্যকরীমূলক কি এখানে? উভয়ের কার্যকরী মূলক কি? মূলক হলো আমাদের OH, তাই না? হাইড্রক্সিল মূলক। উভয়ের কার্যকরী মূলক OH মূলক, এবং উভয়ের সাধারণ সংকেতও সেম। সাধারণ সংকেত কি? CnH2n+1OH, CnH2n+1OH। এটা হলো সাধারণ সংকেত, এবং এরা কি একই ধরনের বিক্রিয়া দেয়, একই ধরনের রিয়াকশন দেয়। ভৌত রাসায়নিক ধর্ম কাছাকাছি। এগুলো আমি বারবার কি লিখবো ভাইয়া? বারবার তো লিখবো না। একই ধরনের রিয়াকশন দেয়, ভৌত রাসায়নিক ধর্ম কাছাকাছি। তো এই যে এই সেম বুলিটা আওড়ায় যাবা, এবং জাস্ট এই যে কার্যকরী মূলকটা আলাদা সেম হবে, এটা দেখাই দিবা। নেক্সট কোয়েশ্চেন তোমাকে বলছে মিথানল এবং মিথানেল সমগোত্রক নয়, কারণ মিথানল একটি অ্যালকোহল, এবং মিথানেল একটি অ্যালডিহাইড। ইয়েস, সমগোত্রক নয়, কারণ কি মিথানল একটি অ্যালকোহল, মিথানেল একটি অ্যালডিহাইড। এরপর সুন্দর মতো লিখবা CH3OH, এটা হলো আমাদের মিথানল, আর HCHO এটা হলো একটি মিথানেল। তাহলে এদের কার্যকরী মূলক ভিন্ন। এরপর দেখাবা যে কার্যকরী মূলক ভিন্ন। কি কি কার্যকরী মূলক? মিথানলের কার্যকরী মূলক হলো OH বা হাইড্রক্সিল, মিথানেলের কার্যকরী মূলক হলো C+O, তাই না? C+O, অথবা এভাবেও লিখতে পারো CHO, কোনো সমস্যা নাই। এখানে একটা ইজ দেওয়া দিলা, যাও, অ্যালডিহাইড যেহেতু। হ্যাঁ, এই সুন্দর মতো বলবা এদের বিক্রিয়া আলাদা, রিয়াকশন ডিফারেন্ট, রিয়াকশন ভিন্ন ধরনের বিক্রিয়া দেয়। সুন্দর মতো বইলা দিবা। ভৌত রাসায়নিক ধর্ম ভিন্ন, সাধারণ সংকেত ভিন্ন, তাই না? এগুলি পারবা। আচ্ছা, অ্যাসিডিক অ্যাসিড এবং অ্যাসিটন এরা কি সমগোত্রক নাকি সমগোত্রক না? বলবা অ্যাসিডিক অ্যাসিড এবং অ্যাসিটন সমগোত্রক নয়, কারণ অ্যাসিডিক অ্যাসিড কি রে ভাই? অ্যাসিডিক অ্যাসিড তো এক ধরনের কার্বক্সিলিক অ্যাসিড। কারণ কি এটা জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড। কি রে, চোখে লাগে কেন? কার্বক্সিলিক অ্যাসিড, কারণ এটি কার্বক্সিলিক অ্যাসিড। এটা কিন্তু এবার আইসা পড়তে পারে কার্বক্সিলিক অ্যাসিড, এবং এই যে অ্যাসিডিক অ্যাসিড কিন্তু CH3COOH, তাই না? ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিডিক অ্যাসিড। ঠিক আছে, ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিডিক অ্যাসিড। আর অ্যাসিটোন হলো আমাদের কিটোন, অ্যাসিটোন একটি কিটোন, এবং এটার অ্যাসিটোনের আরেকটা নাম কিন্তু প্রোপেনন। ঠিক আছে, প্রোপেনন। ওকে ভাইয়া, মাথায় রাখতে পারবা। এদের কার্যকরী মূলক কিন্তু ভিন্ন। এদের কি কার্যকরী মূলক ভিন্ন,
ভিন্ন। সুন্দর মতো দেখা দিবা যে একজনের কার্যকরী মূলক হলো সি ডাবল বন্ড ও এইচ, আরেকজনের কার্যকরী মূলক হলো সি ডাবল বন্ড ও। কার্যকরী মূলক ভিন্ন, ভৌত রাসায়নিক ধর্ম ভিন্ন, বলতে পারবো না, ভৌত রাসায়নিক ধর্ম ভিন্ন। এরপর তোমার ভিন্ন ধরনের রিয়াকশন দেয়, যেমন ওই হলো অ্যাসিড বেস রিয়াকশন দেয়, ওই কিন্তু অ্যাসিড বেস রিয়াকশন দেওয়ার ওর কোনো ক্ষমতাই নেই। ঠিক আছে, এই জিনিসপাতি সুন্দর মতো বলে দিবা। নেক্সট, ন্যাপথালিন একটি অ্যারোমেটিক যৌগ, এটা যদি জিজ্ঞেস করে কি বলতে পারবা? কারণ কি, এই যে প্রথম লাইনে তোমার হাড়ে হাড়ি ভাঙতে হবে যে ন্যাপথালিন একটি অ্যারোমেটিক যৌগ কারণ এটি হাকেল তত্ত্ব মেনে চলে, বা এর কি অ্যারোমেটিসিটি বিদ্যমানের মধ্যে। সুন্দর মতো বলে দিবা ন্যাপথালিন একটি অ্যারোমেটিক যৌগ কারণ এটি হাকেল তত্ত্ব মেনে চলে। এটা হলো ফার্স্ট লাইন হবে। সেকেন্ড লাইনে বলবা হাকেল তত্ত্ব অনুসারে, আর সাইডে তুমি সুন্দর মতো ন্যাপথালিনের চিত্রটা আইকা দিবা এই যেভাবে ড্যাম ডাম ডুম ডাম ডাম, হ্যাঁ ঠিক আছে, ওকে। একান্তর পাইবন্ধন বিদ্যমান, একান্তর পাইবন্ধন বিদ্যমান এখানে। এই দেখো একটা গ্যাপ, আবার এখানে ডাবল বন, একটা গ্যাপ, একটা ডাবল বন, এখানে একটা গ্যাপ, এখানে একটা ডাবল বন, হ্যাঁ ঠিক আছে। সো এখানে কিন্তু একান্তর পাইবন্ধন বিদ্যমান। সো এক নম্বর কথা বলবা যে হাকেল তত্ত্ব মেনে চলে। সো হাকেল তত্ত্ব অনুসারে কি ছিল, যে সমতলীয় চাকরিক যৌগ, কি যৌগ? সমতলীয় চাকরিক যৌগ, সমতলীয় চাকরিক যৌগ, চাকরিক যৌগ, যৌগ। এবং এতে কি আছে, এটা এখানে কিন্তু 10টি সঞ্চারণশীল পাই ইলেকট্রন, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি সঞ্চারণশীল পাই ইলেকট্রন, বা আমরা বলতে পারি 4n+2 সংখ্যক সঞ্চারণশীল বলতে হবে, নাহলে ধরা খেয়ে গেছো। সঞ্চারণশীল মানে যারা সঞ্চার করতে পারবে, যারা নড়তে চড়তে পারবে, রেজোনেন্সে অংশ নিতে পারবে, সঞ্চারণশীল পাই ইলেকট্রন বিদ্যমান, পাই ইলেকট্রন বিদ্যমান। সুন্দর করে বলে দিবা এখানে n=2, এখানে n= কত? 2 ন্যাপথালিনের জন্য। এই দুইটা লাইন লিখলে তুমি সুন্দর মতো বলে দিছো ন্যাপথালিন একটি অ্যারোমেটিক যৌগ। নেক্সট, পিরিডিন, পাইরল, ফিউরান, থায়োফিন, এই চারটাই আসতে পারে। ঠিক আছে, এরা কি অ্যারোমেটিক যৌগ। এটা কি, পিরিডিনের সংকেতটা আগে লিখতে হবে কিন্তু। পিরিডিন, এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড, এবং নাইট্রোজেন যখন 3টা বন্ধন করে তখন কিন্তু একটা লোন পেয়ার থাকে নাইট্রোজেনের। পিরিডিনের ক্ষেত্রে লোন পেয়ারটা বাইরে থাকে, পিরিডিনের ক্ষেত্রে লোন পেয়ারটা কই থাকে? বাইরে থাকে। আর পাইরলের ক্ষেত্রে জিনিসটা দেখতে এরকম, এই যে পাইরলের ক্ষেত্রে এটা একটা পেন্টাগন, পঞ্চভুজের মতো দেখতে, তাই তো। আর এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড। এইবার এইখানে ডাবল বন্ডটা ছিল বাইরে, ডাবল বন্ড কি, এখানে লোন পেয়ার ছিল বাইরে, কিন্তু পাইরলের ক্ষেত্রে লোন পেয়ার থাকবে ভেতরে। ঠিক আছে, ওকে। এই যে পিরিডিন, পাইরল, ফিউরানও পঞ্চভুজ, থায়োফিনও পঞ্চভুজ। থায়ো মানে কি জানো? থায়ো মানে এখানে সালফার আছে, থায়ো মানে কি আছে? সালফার আছে। সো এখানে সুন্দর মতো লিখবা সালফার, ডাবল বন্ড, এখানে একটা লোন পেয়ার, এখানে একটা লোন পেয়ার। সালফার আর অক্সিজেন ওরা গ্রুপ 16 মৌল, ওদের কিন্তু 2টা লোন পেয়ার থাকে যখন ওরা ডাবল বন্ড করে। যাকে এবার অক্সিজেনের কথা বললাম, এই যে লোন পেয়ার, 2টা লোন পেয়ার। সো এইখানে খেয়াল করে দেখো সঞ্চারণশীল পাই ইলেকট্রন কয়টা আছে দেখো পিরিডিনের ক্ষেত্রে, 1 2 3 4 5 6, 6টা কিন্তু ভিতরে। এই লোন পেয়ার কিন্তু বাইরে, এটা হলো আউটসাইড, এটা কিন্তু আউটসাইডে আছে। ঠিক আছে, আর এখানে দেখো 1 2 3 4, দেখা মনে হতে পারে এটা 4টা, কিন্তু না, এটা কিন্তু 2টা, এই 2টা কিন্তু ভেতরে আছে, এটা হলো ইনসাইড, এটাও সঞ্চারণে অংশগ্রহণ করতে পারবে। ঠিক আছে, তাই এইখানে কয়টা সঞ্চারণশীল পাই ইলেকট্রন? 6টা সঞ্চারণশীল পাই ইলেকট্রন। এখানে কত? 1 2 3 4 5 6, এই যে এটাও কিন্তু সঞ্চারণশীল পাই ইলেকট্রন, এটাও কিন্তু সঞ্চারণশীল পাই ইলেকট্রন। সো টোটাল কয়টা সঞ্চারণশীল পাই ইলেকট্রন আছে? 6টা। এই প্রত্যেকের ক্ষেত্রে 6টা সঞ্চারণশীল পাই ইলেকট্রন আছে। সো এইভাবে বলবা পিরিডিন, পাইরল, ফিউরান, থায়োফিন একটি অ্যারোমেটিক যৌগ কারণ এটি হাকেল নীতি মেনে চলে, বা হাকেল তত্ত্ব মেনে চলে, কারণ হাকেল তত্ত্ব মেনে চলে, হাকেল তত্ত্ব মেনে চলে। এবার তুমি বলবা যে হাকেল তত্ত্ব অনুসারে একটি যৌগ অ্যারোমেটিক হয় যখন এটা কি সমতলীয় চাকরিক হয়। হ্যাঁ, এটা সমতলীয় চাকরিক, সুন্দর মতো বলে দিবা। সমতলীয় চাকরিক, সমতলীয় বানান ভুল, সমতলীয় চাকরিক এবং কি 4n+2 সংখ্যক, এখানে কি 6টা সঞ্চারণশীল পাই ইলেকট্রন, সঞ্চারণশীল পাই ইলেকট্রন আছে, যা 4n+2 হাকেল নীতির 4n+2 পাই ইলেকট্রনের নীতি মেনে চলে, মানে মেইন কনসেপ্টটা ঠিক রেখে তুমি বাংলা ভাষা যা লেখো কোনো সমস্যা নেই। আর এখানে n এর ভ্যালু কত? n এর ভ্যালু কিন্তু 1। ওকে ভাই, এই জিনিসটা সুন্দর মতো মাথায় রাখতে হবে। নেক্সট, ফেনল একটি অ্যারোমেটিক যৌগ কেন? এটা তুমি পারবা না ভাইয়া। ফেনলের সংকেত আঁকাও, এই যে ফেনল,
এটা হলো আমাদের ফেনল, সাথে কি জাস্ট একটা OH আছে, তাই তো? তাহলে আমি এইভাবে না লিখে আমি এইভাবে লিখতে পারি, এই যে ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড, শেষ, একান্তর পাই বন্ধন। আবারও সেম, এরা হাকেল তত্ত্ব মেনে চলে। এরপর কি সমতলীয় চাকরিক 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন বিদ্যমান, সুন্দর মতো, শেষ শেষ। এরপর এখানে বলছে C3H6O দ্বারা দুটি টটোমার সংকেত এবং আন্তর্জাতিক পদ্ধতিতে তাদের নাম লিখো। আগে বুঝো ভাই, CnH2NO, CnH2NO এটা হলো অ্যালডিহাইড অথবা কিটোন, এটার আমরা বলি অ্যালডিহাইড অথবা কিটোন হয়, ঠিক আছে? এরপর এরপর CnH2n+2O, H2n+2O এটার আমরা বলি হলো, এটার আমরা বলি কিন্তু এটার আমরা বলি অ্যালকোহল অথবা ইথার, ঠিক আছে? অ্যালকোহল অথবা ইথার, এই জিনিসটা একটু মাথায় রাখতে পারলে ভালো হয়। সো এখানে বলছে C3H6O, এর মানে অবশ্যই এটা 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড অথবা কিটোন। সো দ্বারা দুটি টটোমার সংকেত এবং আন্তর্জাতিক পদ্ধতিতে তাদের নাম লিখতে বলছে। সো এখানে 3 কার্বন বিশিষ্ট টটোমার কি হইতে পারে? অ্যালডিহাইড বা কিটোন, এটা হইতে পারে একটা, তাই না? আবার এটাও হইতে পারে একটা, যে CH3 CH2 CHO, এটাও কিন্তু একটা যোগ হইতে পারে। ওকে, এখন তোমাকে বলছে যে তুমি যে কোনো একটা অ্যান্সার করলেই হবে। ওকে, সো এটা হলো আমাদের অ্যাসিটোন। সো এইটার টটোমার কি হবে জানো? এটার টটোমার হবে হলো, এটা টটোমার কেমনে লেখে? এই যে ডাবল বন্ড এদিকে আসে, একটা হাইড্রোজেন এদিকে চলে যায়, তাই তো? ডাবল বন্ড এদিকে আসে, একটা হাইড্রোজেন এদিকে চলে যায়, তো এখানে হয়ে যাবে CH3 COH ডাবল বন্ড CH2, ঠিক আছে? CH3 COH ডাবল বন্ড CH2। সো এই যে অ্যাসিটোন এবং এটার নাম কি? প্রোপিনল, এই দুইটা কি আমাদের টটোমার আছে, এই দুইটা কি আছে? টটোমার আছে। এই যে এটা আর এটা পরস্পর টটোমার, এটা কিন্তু টটোমার না, একেবারে আকাশ থেকে পড়ো না, এটা কিন্তু দে আর নট টটোমার্স, বরঞ্চ এরা কার্যকরীমূলক সমাণু। তো আমার টটোমার বলছে, তুমি এইটার টটোমারও লিখতে পারো, আবার এইটার টটোমারও লিখতে পারো, তোমার যেটা ইচ্ছা। সো আমি অ্যাসিটোন দিয়েই করলাম। সো আন্তর্জাতিক নাম লিখতে বলছে, সো এটার আন্তর্জাতিক পদ্ধতিতে নাম কি হবে? 1 2 3, তাই না? সো প্রোপ টু অন হয়ে মিয়া, প্রোপেন টু অন, এটা কি হবে? প্রোপেন টু অন, ঠিক আছে? প্রোপেন টু অন। আচ্ছা, এরপর এটা 1 2 3 ডান দিক থেকে নামকরণ করা লাগতেছে, কারণ ডাবল বন্ড আগে আছে। সো এটা হয়ে যাবে কি? প্রোপ টু ইন না, এখানে 1 নম্বরে ইন আছে, দেখো 1 নম্বর কার্বনের সাথে ডাবল বন্ড, প্রোপ টু ইন 1 2, 2 নম্বরে 1 অল। সো প্রোপ টু ইন 1 অল, এটা হয়ে যাবে আমাদের আন্তর্জাতিক পদ্ধতিতে নাম। এটা আন্তর্জাতিক পদ্ধতিতে নাম, এটার আন্তর্জাতিক পদ্ধতিতে নাম এটা। তো তোমার যেই কাজ করতে বলছে ওই কাজ করে দিলেই তুমি ফুল মার্কস পেয়ে যাবা, ঠিক আছে? অ্যাসিটোন এবং এর কি, এর টটোমার হইলো প্রোপ 1 ইন 2 অল। এখানে টটোমারের সংজ্ঞা না লিখলেও হবে, কারণ তোমার যেটা করতে বলছে ওটা তুমি করে দিছো, শেষ। আচ্ছা, প্রোপেননের টটোমার প্রদর্শন করে, গঠন কাঠামো দেখাও। সো প্রোপানন টটোমার প্রদর্শন করে, কারণ কি? কারণ তো বলা লাগবে না এখানে, কারণ রিজন চাই নেই। সো প্রোপেনন মানে এবার তোমাকে টটোমারের সংজ্ঞা দিতে হবে, যে টটোমারিজম কাকে বলে? যে একটি কার্যকরী মূলক সমাণু থেকে আরেকটি কার্যকরী মূলক সমাণুতে যদি কি গতিশীল সাম্যাবস্থা বিদ্যমান থাকে, তখন কি এদেরকে পরস্পরের টটোমার বলে। এক কার্যকরী মূলক সমাণু থেকে আরেক কার্যকরী মূলক সমাণুতে গতিশীল সাম্যাবস্থা বিদ্যমান থাকলে একে আমরা কি বলি? টটোমেরিজম বলি। সো টটোমেরিজম বলি। সো এই যে প্রোপেননের টটোমার কি হয়ে যাবে? প্রোপেননের টটোমার হয়ে যাবে CH3 COH ডাবল বন্ড CH2। এরপর সুন্দর মতো গঠন কাঠামো দেখাও। সেখানে কি হইতেছে? এই যে ডাবল বন্ড এদিকে চলে যেতেছে, হাইড্রোজেন এদিকে সুন্দর মতো চলে আসতেছে। এই জিনিসটাই তুমি দেখাই দিবা, দেখবা যে ফুল মার্কস 2 এ 2। নেক্সট, ডাইমিথাইল ইথার এবং ইথানল পরস্পর কোন ধরনের সমাণু? কার্যকরীমূলক সমাণু। কারণ কি? একটা হলো ইথার, একটা হলো ইথানল, একটা হলো ইথার, একটা হলো ইথানল। তো এভাবে বলবা, সুন্দর মতো বলবা, হ্যাঁ, যে এই দুইজন কোন ধরনের সমাণু, এটার অ্যান্সার আগে দিবা, যে এরা হলো কার্যকরীমূলক সমাণু। এবার তুমি কার্যকরীমূলক সমাণুর সংজ্ঞা দিবা, ঠিক আছে? কার্যকরীমূলক সমাণুর সংজ্ঞা দিবা, বলবা একই আণবিক ভর, সমাণু মানে কি? আণবিক ভর সেম থাকবে। বলবা একই আণবিক ভর কিন্তু কার্যকরী মূলকের ভিন্নতার কারণে যে ধরনের সমানুতা দেখা যায় তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি হলো কার্যকরী মূলক সমাণু। এরপর বলবা ডাইমিথাইল ইথার একটি ইথার, ডাইমিথাইল ইথার একটি কি? এটা হলো একটা ইথার,
এটা একটা ইথার, কিন্তু ইথানল একটি অ্যালকোহল, কিন্তু ইথানল একটি অ্যালকোহল। এদের কি, এরা দুইটা ভিন্ন ধরনের কার্যকরী মূলক বিদ্যমান, দুটি ভিন্ন ধরনের কার্যকরী মূলক বিদ্যমান। এটা হলো OH বিদ্যমান আর ওর হলো ইথার কার্যকরী মূলক বিদ্যমান। সুতরাং কি এরা পরস্পর কার্যকরী মূলক সমান। সুন্দর মতো বলে দিবা, ফুল মার্কস। জ্যামিতিক সমানতার শর্ত। আচ্ছা, আরেকটা কোশ্চেনও দেওয়া যেতে পারে যে এটাও তো বলতে পারে যে তোমাকে বললো অ্যাসিটোন এবং অ্যাসিটাল প্রোপানেল এরা কোন ধরনের সমাণু, এরাও কি কার্যকরী মূলক সমাণু। এটাই বলে দেবা, কার্যকরী মূলক সমাণু, কার্যকরী মূলক সমাণু সমাণু। কারণ কি এদের আণবিক সংকেত সেম, এদের আণবিক সংকেত সেম। অ্যাসিটোন এই যে CH3 CO CH3 আণবিক সংকেত সেম। কি আণবিক সংকেত এটার? C3H6O, ঠিক আছে। আর প্রোপেনেলের কথা যদি বলি CH3 CH2 CHO, এটা আণবিক সংকেত লেখো C3 5 আর 1 6 H6O। এদের আণবিক সংকেত সেম, এই যে আণবিক সংকেত সেম, কিন্তু কি গাঠনিক কিন্তু কার্যকরী মূলক আলাদা, কিন্তু কার্যকরী মূলক আলাদা। এটা কার্যকরী মূলক হলো কিটোন আর এটা কার্যকরী মূলক হলো CHO। এরা কি কার্যকরী মূলক সমাণু। শেষ, সুন্দর মতো বলে দিবা। অ্যালডিহাইড কিটোন কিন্তু কার্যকরী মূলক সমাণু। নেক্সট তোমাকে বলছে জ্যামিতিক সমানুতার শর্ত লেখো। সো জ্যামিতিক সমানুতা কি ছিল, যে সিস ট্রান্স সমানুতার আমরা কি বলি, জ্যামিতিক সমানুতা বলি। সো জ্যামিতিক সমানুতার শর্ত হলো, শর্তগুলো হলো এক নম্বর বলবা কি হবে, রেস্ট্রিক্টেড রোটেশন থাকতে হবে, এইভাবে বলবা, দ্বিবন্ধন অথবা কি থাকতে হবে, চাক্রিক যৌগ হতে হবে, চাক্রিক যৌগ হতে হবে। এবার দুই নাম্বার যে কার্বনের দুই পাশে, বন্ধনের দুই পাশে ঘূর্ণন, বন্ধনের দুপাশে রেস্ট্রিক্টেড রোটেশন, এটা আমরা ইংলিশে বলি রেস্ট্রিক্টেড রোটেশন, বাংলায় কি বাধাপ্রাপ্ত ঘূর্ণন হতে হবে, বাধাপ্রাপ্ত বা আংশিক ঘূর্ণনশীল বলতে পারো, বাধাপ্রাপ্ত ঘূর্ণন, আমরা বলতে পারি রেস্ট্রিক্টেড রোটেশন হতে হবে, রেস্ট্রিক্টেড রোটেশন হতে হবে, রেস্ট্রিক্টেড রোটেশন হতে হবে। এখন কথা হলো ভাই, রেস্ট্রিক্টেড রোটেশন কি জিনিস হতে হবে। এবং থার্ড নাম্বার কন্ডিশন হলো যে একই কার্বনে সেম মূলক থাকা যাবে না। সো এইভাবে বলবা, একই কার্বনে একই ধরনের মূলক থাকা যাবে না, একই কার্বনের দুটি যোজ্যতায়, দুটি যোজ্যতায় মানে দুই হাতে আর কি, যোজ্যতায় একই মূলক থাকা যাবে না, ঠিক আছে ভাইয়া। কি হইতে হবে, দ্বিবন্ধন অথবা চাক্রিক যৌগ হইতে হবে, বন্ধনের দুপাশে বাধাপ্রাপ্ত ঘূর্ণন বা রেস্ট্রিক্টেড রোটেশন হইতে হবে। যেমন একটা কথা চিন্তা করে দেখো যে এখানে ধরলাম CH3 CH ডাবল বন্ড CH3, এটার কথা যদি বলি যে ডাবল বন্ড, এই ডাবল বন্ডের দুই পাশে রেস্ট্রিক্টেড রোটেশন হইতে হবে। কেন, দেখো একটা থাকে সিগমা বন্ধন, তাই না, সিগমা বন্ধন হলো সরাসরি অধিক্রমণের কারণে, এই যে সিগমা বন্ধন সরাসরি অধিক্রমণের কারণে হয়ে গেল। কিন্তু আরেকটা বন্ধন কি থাকে, পাই বন্ধন থাকে, ইয়েস, পাই বন্ধন থাকে না, পাই বন্ধন থাকে, ইয়েস, হ্যাঁ। এখন এই যৌগটা, এই যে পাই বন্ধন, হ্যাঁ, এই যৌগটা একসাথে ঘুরতে পারবে, এই যে একসাথে ওরা ঘুরতে পারবে, এই রোটেশনের অ্যাক্সিসে দুইজন একই, এই যে এই পাশের কার্বন আর এই পাশের কার্বন একসাথে ঘুরতে পারবে। কিন্তু এই ডান পাশের কার্বনটা ধরো এদিকে ঘুরলো, বাম পাশের কার্বনটা উল্টা দিকে ঘুরলো, তখন এই যে দেখো এই যে আমাদের ডাবল বন্ডটা ছিল, এটা এই যে এইভাবে ভেঙে যাবে, ডাবল বন্ডটা কী হয়ে যাবে, ভেঙে যাবে। এর মানে কি, এখানে রোটেশনটা রেস্ট্রিক্টেড হয়ে গেল, কারণ এটা ডান দিকে আর এটা বাম দিকে, মানে পরস্পর অপোজিট দিকে ঘুরতে পারবে না, তবে একসাথে ঘুরতে পারবে। এই জিনিসটারে আমরা বলি বাধাপ্রাপ্ত ঘূর্ণন বা রেস্ট্রিক্টেড রোটেশন। হ্যাঁ, ঘোরা সম্ভব, তবে একসাথে ঘুরতে হবে। মানে কি, আসলে এটা ফ্রি রোটেশন না, এটা হলো রেস্ট্রিক্টেড রোটেশন, এই জিনিসটা। আর একই কার্বনের দুটি যোজ্যতায় একই মূলক থাকা যাবে না। দেখো এখানে হাইড্রোজেন আর এখানেও যদি হাইড্রোজেন থাকতো, তাহলে আমার কথা হলো আমরা কিন্তু পার্থক্য করতে পারতাম না, ঠিক আছে, পার্থক্য করতে পারতাম না। যাক, আমরা বেশি সময় নিব না,
এটা তেমন কিছু না, এটা এমনি মনে রাখতে পারবা, শেষ। এইবার তোমাকে বলছে বিউট টু ইন জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে কিনা। তো বিউট টু ইনের সংকেত আগে লিখবা, বিউট টু ইনের সংকেত 1 2 3 4, বিউট টু ইন 4টা কার্বন, সো 1 2, 2 নাম্বার কার্বনে কি আছে, ডাবল বন্ড আছে, সো এই যে CH3 CH3, আর এখানে হাইড্রোজেন দিয়ে পূর্ণ করে দিলাম, এই যে CH3। এরা কি জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে? হ্যাঁ, জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে, জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে, এরা জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে, কারণ এক কি আছে, দ্বিবন্ধন বিদ্যমান, এখানে কি আছে, 1 নাম্বার দ্বিবন্ধন বিদ্যমান আছে, সো এই যে 1 নাম্বার, কারণ কি আছে, দ্বিবন্ধন বিদ্যমান আছে, 1 নাম্বার পারবে কারণ কি 1 নাম্বার দ্বিবন্ধন ডাবল বন্ড আছে, এবং 2 নাম্বার এই দ্বিবন্ধনের দুই পাশে রেস্ট্রিক্টেড রোটেশন আছে, হ্যাঁ রেস্ট্রিক্টেড রোটেশন আছে, হ্যাঁ কি আছে, রেস্ট্রিক্টেড রোটেশন আছে, এবং 3 নাম্বার হলো কি, একই, এই যে দ্বিবন্ধনের দুই পাশে একই কার্বনের দুই হাতে দুইটা ভিন্ন মূলক আছে, মানে একই মূলক নেই, এই যে একই কার্বনের দুই যোজ্যতায় একই মূলক থাকা যাবে না, মানে ভিন্ন মূলক হতে হবে, একই যোজ্যতায় ভিন্ন মূলক হতে হবে, দুটি যোজ্যতায় দুটি ভিন্ন মূলক হতে হবে, ইয়েস ভিন্ন মূলক হতে হবে, অথবা বলতেও পারো যে একই মূলক থাকা যাবে না, তোমার ইচ্ছা, তুমি যেটা বললে ভালো হয়, ভিন্ন মূলক আছে, ঠিক আছে, দুটি ভিন্ন মূলক আছে, এই যে ভিন্ন মূলক আছে আচ্ছা। আর চিত্রে কি দিয়া দিবা, চিত্রে এই যে ডাবল বন্ডের দিয়া দিবা, চিত্রে এটা দুইটা সমাণু, একটা হলো সিস সমাণু, একটা হলো ট্রান্স সমাণু, সুন্দর মতো দিয়ে দিবা, ঠিক আছে, সিস সমাণু আর ট্রান্স সমাণু দিয়ে দিবা, এই যে CH3 C ডাবল বন্ড CH3, এটা হলো সিস সমাণু, সিস বিউট টু ইন, এটা হলো সিস বিউট টু ইন, আর এটা হলো ট্রান্স বিউট টু ইন, CH3 C ডাবল বন্ড C, এখানে হলো H, এখানে CH3, এটা হলো ট্রান্স, ঠিক আছে, ট্রান্স মানে হলো অপোজিট সাইডে, দেখো সেম সাইডে মিথাইল, অপোজিট সাইডে মিথাইল, সুন্দর মতো বলে দিবা, 2 এ 2 পেয়ে গেছো। নেক্সট আলোক সমানুতার শর্ত লেখো, সো আলোক সমানুতা কাকে বলে, এটাকে তোমার বলতে হবে, আলোক সমানুতা কাকে বলে, আলোক সমানুতা হলো আণবিক সংকেত 1, আণবিক ও গাঠনিক, হ্যাঁ এখানে কিন্তু আণবিক প্লাস গাঠনিক সংকেত সেম, গাঠনিক সংকেত একই, ঠিক আছে, আণবিক গাঠনিক সংকেত একই, কিন্তু আলোর প্রতি ভিন্নভাবে সাড়া দেয়, কিন্তু সমতল সমবর্তিত, বা আমরা বলি প্লেন পোলারাইজড লাইট, সমতল প্লেন পোলারাইজড লাইট, সমতল সমবর্তিত আলোকে ভিন্ন দিকে ঘোরায়, আলোকে ভিন্ন দিকে ঘোরায়, একে আমরা কি বলি, একে আমরা বলি হলো আলোক সমাণু, ঠিক আছে, আলোক সমাণু। এবার আলোক সমানুতার শর্ত কি, শর্ত হলো কাইরাল কার্বন থাকতে হবে, কি থাকতে হবে, কাইরাল কার্বন থাকতে হবে, এবং পরের জিনিসটা সেটা হলো যে একই সমাণুর দুটি ভিন্ন সমাণুর পরস্পর কি, দুটি ভিন্ন সমাণু পরস্পর, দুটি ভিন্ন সমাণু পরস্পর এক অসমাপতিত, মানে একজন আরেকজনের উপর সরাসরি রাখা যাবে না, অসমাপতিত এবং দর্পণ প্রতিবিম্ব হইতে হবে, দর্পণ প্রতিবিম্ব হতে হবে, ওকে, দর্পণ প্রতিবিম্ব হতে হবে, কাইরাল কার্বন থাকতে হবে, দুটি ভিন্ন সমাণু পরস্পর অসমাপতিত এবং দর্পণ প্রতিবিম্ব হতে হবে। আমার বাংলা হাতের লেখা ভালো খারাপ, কিন্তু ইংলিশ হাতের লেখা দেখো কত সুন্দর, মানে দেখে মনে হচ্ছে ডিজাইন করতেছি। নেক্সট 1 ক্লোরো 1 হাইড্রক্সি ইথেন, এরা কি আলোক সক্রিয় যৌগ, কেন আলোক সক্রিয় যৌগ দেখি আমরা, 1 ক্লোরো 1 হাইড্রক্সি ইথেন, 2 কার্বন, ঠিক আছে 2 কার্বন আছে, 1 নম্বরে আছে ক্লোরো, ভালো কথা, 1 নম্বরে আছে হাইড্রক্সি ইথেন, সো ইথেন, বাকি হাতে আমি হাইড্রোজেন দিয়ে ভরে দিই, ইথেন, এই যে এইটা, কেন এটা আলোক সক্রিয়, কারণ এই যে 1 নম্বর আলোক সক্রিয়, কারণ কি আছে, এক কাইরাল কার্বন আছে, কাইরাল কার্বন কি জিনিস, যেই কার্বনের 4টা হাতে 4টা ভিন্ন মূলক বিদ্যমান, ঠিক আছে, কাইরাল কার্বন আছে, ইয়েস, এটাই মেইন রিজন, শেষ, কাইরাল কার্বন আছে, CH CH3 ClOH, ঠিক আছে, কাইরাল কার্বন আছে,
এবং কি এর একটি সমান আরেকটা সমান দর্পণ প্রতিবিম্ব। এটা হলো এটা অবশ্যই এনানসিওমারের শর্ত দিয়ে দিছি। মূল জিনিস হলো কাইরাল কার্বনই থাকতে হবে, এটাই কাইরাল কার্বন আছে, এটাই বলে দিবা, শেষ। কাইরাল কার্বন আছে, হ্যাঁ, এটাই মেইন শর্ত। 2-ব্রোমো-বিউটেন আলোক সক্রিয় কিনা, 2-ব্রোমো-বিউটেন আলোক সক্রিয় কিনা, এটা যদি তোমার জিজ্ঞাসা করে। সো 2-ব্রোমো-বিউটেন যদি আলোক সক্রিয় হয় তাহলে কি হবে? 2-ব্রোমো-বিউটেন, আচ্ছা 1 2 3 4, সো কয় নম্বরে ব্রোমো? 2 নম্বরে ব্রোমো, এই যে 2-ব্রোমো-বিউটেন। সো CH3 H3 H2 H। সো হ্যাঁ, 2-ব্রোমো-বিউটেন আলোক সক্রিয়, হ্যাঁ, কারণ কি এতে কি আছে? কাইরাল কার্বন বিদ্যমান। এই যে এখানে কাইরাল কার্বন কি, এই যে এটা হলো কাইরাল কার্বন, এই যে এটা হলো আমাদের কাইরাল কার্বন। কাইরাল কার্বনকে আমরা স্টার দিয়ে লিখি, ঠিক আছে? কাইরাল কার্বনকে আমরা কি করি? স্টার দিয়ে লিখি, এই যে কাইরাল কার্বন। কারণ কি 4 হাতে 4 যোজ্যতায় 4টি ভিন্ন মৌল বা মূলক বিদ্যমান, এই যে 4টি ভিন্ন মৌল বা মূলক বিদ্যমান। সুন্দর মতো এক্সপ্লেন করে দিবা যে এক হাতে মিথাইল, এক হাতে ব্রোমিন, আর এক হাতে ইথাইল, এটা আমরা বলি ইথাইল, এবং আরেক হাতে হাইড্রোজেনমূলক বিদ্যমান। তাই কি এটি আলোক সক্রিয়, তাই এটি আলোক সক্রিয়। এবং এটার একটা এনানসিওমারও তুমি চাইলে আইকা দিতে পারো। এটার এনানসিওমার কি হবে? যে অসমাপতিত এবং দর্পণ প্রতিবিম্ব। তো সুন্দর মতো একটা দর্পণ প্রতিবিম্ব এঁকে দাও, H3C CH2 CH3 ব্রোমিন হাইড্রোজেন, শেষ। এটাই কি এর দর্পণ প্রতিবিম্ব। এবং এটার উপর এটারে রাখো, এটার উপর এটারে রাখলে কি সেম দেখা যায়? না, এর মানে এর হলো অসমাপতিত। দুটি যৌগ কখন এনানসিওমার হয়? ইয়েস, দুইটা যৌগ কখন এনানসিওমার হবে? 1 নাম্বার অসমাপতিত, এবং 2 নাম্বার দর্পণ প্রতিবিম্ব। এখন কথা হলো এনানসিওমার কাকে বলে? ঠিক আছে, এনানসিওমার কাকে বলে? যেই যৌগসমূহ, যেই দুটি আলোক সমাণু প্লেন পোলারাইজড লাইটকে, এই যে প্লেন পোলারাইজড লাইট, সমতল সমবর্তিত আলোকে দুটি ভিন্ন সমান এবং ভিন্ন দিকে ঘোরায়, সমান এবং ভিন্ন মানের দিকে ঘোরায়। কি বললাম? সমান এবং ভিন্ন মানের দিকে ঘোরায়, সমান এবং ভিন্ন মানের দিকে ঘোরায়, তাদেরকে আমরা কি বলি? এনানসিওমার বলি। এনানসিওমারের একটা এক্সাম্পলও তো আছে আমাদের বইয়ে, তাই না? ডি ল্যাকটিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে? আচ্ছা, সো ডি ল্যাকটিক অ্যাসিড কি হয়? দেহে উৎপন্ন হয়, এবং এল ল্যাকটিক অ্যাসিড কিন্তু মূত্রের সাথে বের হয়ে যায়, ঠিক আছে? ডি ল্যাকটিক অ্যাসিড কখন দেহে উৎপন্ন হয়? অক্সিজেনের অভাব দেখা দিলে, ঠিক আছে? ওকে। রেসিমিক মিশ্রণে আলোক নিষ্ক্রিয় বা আলোক সক্রিয়তা শূন্য, কারণ রেসিমিক মিশ্রণ কাকে বলে? এটা হলো দুটি এনানসিওমার এর সমমোলার মিশ্রণকে আমরা কি বলি? রেসিমিক মিশ্রণ বলি। সো তোমাকে বলছে রেসিমিক মিশ্রণ আলোক নিষ্ক্রিয়, কারণ কি? কারণ এই যে বলে দিবা যে কারণ এটি PPL প্লেন পোলারাইজড সমতল সমাবর্তিত আলোকে দুটি ভিন্ন দিকে সমতল সমাবর্তিত আলোকে ঘোরায় না। ঠিক আছে, সমতল সমাবর্তিত আলোকে ঘোরায় না। কেন ঘোরায় না এটা যদি ব্যাখ্যা করতে চাও তাহলে বলবা যে দুটি এনানসিওমারের একটি ডান দিকে ঘোরায় আর একটি বাম দিকে ঘোরায়, একটি আলোকে ডান দিকে ঘোরায় আর একটি আলোকে একই কোণে বিপরীত দিকে ঘোরায়। এই কারণে এদের মিশ্রণ করা হলে আলো কোনো দিকেই ঘুরে না, এই সুন্দর মতো এই কথাটা বলে দিবা, আমি মুখে যেটা বলতেছি। ওকে, ঠিক আছে। এরপর আমরা কিন্তু এবার রিঅ্যাকশন মেকানিজম পার্টে এসে পড়ছি। বলছে সালফার ট্রাইঅক্সাইড ইলেকট্রন আকর্ষী কেন? কারণ কি এরা ইলেকট্রনের প্রতি আকর্ষণ অনুভব করে, কারণ ইলেকট্রন এর প্রতি আকর্ষিত হয়। এবার তুমি বলবা যে আকর্ষিত হয়, কেন আকর্ষিত হয়? ঠিক আছে, ইলেকট্রনের প্রতি কেন আকর্ষিত হয়? বলবা যে সালফার ডাইঅক্সাইডে এখানে অক্সিজেনের এখানে বলবা যে সালফার এবং অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি। কি বেশি? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি। তাই সালফারে ডেল্টা প্লাস সৃষ্টি হয়,
হয় এবং এটি কি ইলেকট্রনের প্রতি আকর্ষিত হয়। ওকে, তো দেখো এখানে কি হবে, এখানে ডেল্টা মাইনাস ডেল্টা মাইনাস ডেল্টা মাইনাস, সেখানে ট্রিপল বন্ড, তিনটা ডেল্টা মাইনাস, আর এখানে কত হয়ে যাবে, তিনটা ডেল্টা প্লাস, ডেল্টা প্লাস ডেল্টা প্লাস ডেল্টা প্লাস। এই যে এখানে কি তড়িৎ ধনাত্মকতা বিদ্যমান, ঠিক আছে, এখানে ইলেকট্রনের ঘাটতি বিদ্যমান, এই কারণে কি হবে, এটি কিন্তু ইলেকট্রনের প্রতি বেশি আকর্ষিত হবে, কারণ কি ইলেকট্রনের অভাব আছে। ওকে, ঠিক আছে। এরপর বলছে 1 ডিগ্রি অপেক্ষা 2 ডিগ্রি কার্বনায়ন স্বল্পস্থায়ী। স্বল্পস্থায়ী কেন স্বল্পস্থায়ী, কারণ কি, কারণ হলো 1 ডিগ্রি কার্বনায়ন বেশি স্থিতিশীল, এই জিনিসটাই। সো এই কারণ কি 1 ডিগ্রি কার্বনায়ন স্থিতিশীল। সো কার্বনায়ন কাকে বলে এটা তোমাকে বলতে হবে না, যে ঋণাত্মক চার্জযুক্ত কার্বনমূলক, ঋণাত্মক চার্জযুক্ত ঋণাত্মক চার্জযুক্ত কার্বন বিশিষ্ট মূলক, ঠিক আছে। এখন 1 ডিগ্রি কার্বনায়নটা তুমি দেখাবা যে 1 ডিগ্রি কার্বনায়ন দেখতে কি, একটা CH3 CH2 মাইনাস থাকে, তাই না, CH3 CH2 মাইনাস থাকে, এটা হলো 1 ডিগ্রি কার্বনায়ন। আর 2 ডিগ্রি কার্বনায়ন কি, 2 ডিগ্রি কার্বনায়ন হলো দুই হাতে দুইটা কার্বন থাকে, এই যে C মাইনাস, এখানে CH3, এই যে এটা হলো আমাদের 2 ডিগ্রি কার্বনায়ন। বলবা যে মিথাইল 1 ডিগ্রি কার্বনায়নে একটি মিথাইল গ্রুপ থাকে এবং 2 ডিগ্রি কার্বনায়নে 2টি মিথাইল গ্রুপ থাকে, ঠিক আছে, 2টি মিথাইল গ্রুপ সংযুক্ত থাকে। এবং বলবা যে মিথাইল হলো ইলেকট্রন দাতা গ্রুপ, মিথাইল ইলেকট্রন দাতা গ্রুপ, এটি কি করে, এটি হলো প্লাস আই এফেক্ট দেয়, কি করে মিথাইল কি করে, প্লাস আই ইফেক্ট দেওয়ার মাধ্যমে, প্লাস আই মানে কি আবেশীয় প্রভাব, প্লাস আই মানে ধনাত্মক আবেশের মাধ্যমে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে দেয়, আবেশের মাধ্যমে এই যে কার্বনের উপর ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে দেয়, যার কারণে কি কার্বন অস্থিতিশীল হয়ে পড়ে। সো এখানে একটা কার্বন থাকায় একটি প্লাস আই হয়, তবে 2 ডিগ্রি কার্বনায়নে দুটি কার্বন থাকায় কি হয়, 2টি প্লাস আই হয় এবং দ্বিগুণ ধনাত্মক আবেশ, ধনাত্মক কেন ভাই, হ্যাঁ ঠিক আছে না, ধনাত্মক আবেশ, হ্যাঁ ধনাত্মক আবেশ সৃষ্টি হয়। ফলে কি এই যে কার্বনে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে, এই কারণে কি স্বল্পস্থায়ী হয়, ওকে, স্বল্পস্থায়ী হয় এবং সক্রিয় হয়, এটা বেশি সক্রিয় হয়, কারণ কি ওর এখানে ইলেকট্রন ঘনত্ব বেশি সক্রিয়। সুন্দর মতো ব্যাখ্যা করে দিবা, পারবা না। প্লাস আই মানে কি, প্লাস আই মানে হলো ইলেকট্রন ঘনত্ব কি ঠেলে দেওয়া, ইলেকট্রন ঘনত্ব মিথাইল এই যে এই কার্বনের দিকে ঠেলে দিতেছে, এখানে 2টা মিথাইল গ্রুপ বেশি ইলেকট্রন ঘনত্ব ঢেলে দিতেছে, ফলে বেশি সক্রিয় হইতেছে, স্বল্পস্থায়ী হইতেছে, শেষ। নেক্সট, কার্বোক্যাটায়নের স্থায়িত্ব ও সক্রিয়তার ক্রম ব্যাখ্যা করো। সো কার্বোক্যাটায়ন আমাদের কি আছে, একটা আছে হলো মিথাইল কার্বোক্যাটায়ন, আরেকটা হলো আমাদের 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এরপর 2 ডিগ্রি কার্বোক্যাটায়নে 2টা মিথাইল গ্রুপ থাকে, আর 3 ডিগ্রি কার্বোক্যাটায়নে 3টা মিথাইল গ্রুপ থাকে, ঠিক আছে, 3টা মিথাইল গ্রুপ থাকে। সো বলবা যে কার্বোক্যাটায়নের ক্ষেত্রে সক্রিয়তার ক্রম ব্যাখ্যা করো। কার্বোক্যাটায়ন কাকে বলে, বলবা ধনাত্মক চার্জ বিশিষ্ট কার্বনযুক্ত মূলককে আমরা কি বলি, কার্বোক্যাটায়ন বলে। সো কার্বোক্যাটায়নের ক্ষেত্রে সক্রিয়তা কার বেশি, দেখো এই যে মিথাইল কার্বোক্যাটায়ন, ওরে কি স্টেবল করার কেউ নাই, কিন্তু এখানে কি 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, যেটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়নে একটি, 2 ডিগ্রি কার্বোক্যাটায়নে 2টি, 3 ডিগ্রি কার্বোক্যাটায়নে 3টি মিথাইল মূলক থাকে, এবং মিথাইল কি করে, মিথাইল মূলক পজিটিভ আই মানে প্লাস আই এফেক্টের মাধ্যমে, ধনাত্মক আবেশীয় প্রভাবের মাধ্যমে কি করে, ইলেকট্রন মেঘ কার্বনের দিকে ঠেলে দেয়, ইলেকট্রন মেঘ কার দিকে ঠেলে দেয়, কার্বনের দিকে ঠেলে দেয়। এই যে ইলেকট্রন মেঘটা কার্বনের দিকে ঠেলে কার্বনের এই যে পজিটিভ চার্জটাকে, ধনাত্মক চার্জটাকে প্রশমিত করে, ফলে কি হয়, এটা কম সক্রিয় হয়, মানে সক্রিয়তা হ্রাস করে। এখানে আবারও এই যে স্টেবল করে দিতেছে, স্থিতিশীল করে দিতেছে, কারণ কি ওর তো পজিটিভ চার্জ, ওর কাছে যদি আমি ইলেকট্রন ঠেলে দেই, তাহলে এই পজিটিভিটিটা কমে ওই কি হয়ে গেল, ব্যালেন্সড হয়ে গেল, মানে চার্জটা কমে গেল, ফলে কি এটা বেশি স্থিতিশীল হয়ে গেল, এটাই বলবা প্লাস আই, তিনটা প্লাস আই, ঠিক আছে। আচ্ছা, ফলে কি এরা বেশি স্থিতিশীল, এখান থেকে এখানে গেলে কি হয়, বেশি স্থিতিশীল হয়, তাহলে এখানে স্থিতিশীলতার ক্রম কি হবে,
ক্রোম হয়ে যাবে এটা সবচেয়ে বেশি। মিথাইল 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। আর আমাদের সক্রিয়তা কী হয়ে যাবে, উল্টাটা হবে, সক্রিয়তা উল্টা, কারণ যে বেশি স্থিতিশীল সে কম সক্রিয়। সো এখানে মিথাইল 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি মাথায় রাখতে পারবা কেন, এই যে প্লাস আই এফেক্ট দিয়ে এটা এক্সপ্লেন করতে হবে। নেক্সট, মুক্তমূলকের স্থায়িত্ব এবং সক্রিয়তা ব্যাখ্যা করো। সো মুক্তমূলক কিভাবে সৃষ্টি হয় জানো ভাইয়া, মুক্তমূলক হয় হলো সমবিভাজনের কারণে, কি বন্ধনের সুষম বিভাজনের কারণে যে মূলক সৃষ্টি হয় তাকে আমরা কি বলি, মুক্তমূলক বলি। সো মুক্তমূলক আবারও আমাদের মিথাইল ফ্রি র্যাডিক্যাল আছে, এটা হলো আমাদের মিথাইল ফ্রি র্যাডিক্যাল আছে। এরপর হলো 1 ডিগ্রি ফ্রি র্যাডিক্যাল আছে, 2 ডিগ্রি ফ্রি র্যাডিক্যাল আছে এবং আমাদের 3 ডিগ্রি ফ্রি র্যাডিক্যাল আছে, তাই তো। সো দিন শেষে দেখো ওই কিন্তু ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসি, কারণ কি ইলেকট্রনের ঘাটতি বিদ্যমান। মুক্তমূলকে কি বিদ্যমান, ইলেকট্রনের ঘাটতি বিদ্যমান। সবার আগে বলবো মুক্তমূলক কাকে বলে, এরপর বলবো মুক্তমূলকে ইলেকট্রনের ঘাটতি আছে। মুক্তমূলকে কি আছে, ইলেকট্রনের ঘাটতি বিদ্যমান। সেক্ষেত্রে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 1 ডিগ্রি মুক্তমূলকে একটি মিথাইল গ্রুপ, 2 ডিগ্রিতে 2টি মিথাইল গ্রুপ, 3 ডিগ্রিতে 3টি মিথাইল গ্রুপ বিদ্যমান। সো এখানে কি করবে, ইলেকট্রনের তো অভাব আছে, তাই না। সো মিথাইল কি ইলেকট্রন দাতা গ্রুপ। সো ওই প্লাস আই এফেক্টের মাধ্যমে, ধনাত্মক আবেশীয় প্রভাব প্রদানের মাধ্যমে ইলেকট্রনের ঘাটতিটাকে পূরণ করে দিতে পারবে, ফলে কি বেশি স্থিতিশীল করে দিবে। কি করে দিবে, ইলেকট্রনের ঘাটতি পূরণ করে বেশি স্থিতিশীল করে দিবে। সো স্থিতিশীলতা কিন্তু এই যে এখান থেকে এখানে গেলে বৃদ্ধি পাবে, শেষ সুন্দর মতো স্থিতিশীলতা কিন্তু এখান থেকে এখানে গেলে বাড়বে, ঠিক আছে। স্থিতিশীলতা বাড়লে সক্রিয়তা কি হবে, কমবে। সেখানে এই যে মিথাইল ফ্রি র্যাডিক্যাল 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি মাথায় রাখতে পারবো ভাইয়া, আমি তো পারবো অবশ্যই, হ্যাঁ। নেক্সট, AlCl3 একটি লুইস অ্যাসিড। এক সেকেন্ড, AlCl3 একটি লুইস অ্যাসিড, হ্যাঁ AlCl3 একটি লুইস অ্যাসিড। কারণ কি, কারণ হলো ওই কি করে, লোন পেয়ার গ্রহণ করে, কারণ এটি লোন পেয়ার গ্রহণ করে। এরপর বলবা বিক্রিয়ায় যে যৌগ বা মূলক লোন পেয়ার গ্রহণ করে তাকে আমরা কি বলি, লুইস অ্যাসিড বলি। এরপর দেখাই দিবা যে ক্লোরিনের সাথে যখন আমরা AlCl3 এর বিক্রিয়া দিব, অনাদ্র AlCl3 এর বিক্রিয়া দিব, অনাদ্র বলে দিও কারণ পানি থাকলে কি হয়, ঝামেলা হয়। আচ্ছা, AlCl এর বিক্রিয়া দিব, তখন কি হয়, এই যে ক্লোরিন কি করে, এই ক্লোরিন না এই যে এখানে ক্লোরিনের বিষম বিভাজন হয়, এবং বিষম বিভাজন হওয়ার মাধ্যমে এই ক্লোরিন Cl- হিসাবে AlCl3 এর কাছে যায়, এবং এখানে একটা ক্লোরোনিয়াম আয়ন গঠিত হয়, এবং এই যে AlCl4 গঠিত হয়, ঠিক আছে, AlCl4 গঠিত হয়। সো এখানে স্পষ্টতই এই যে Cl- এই যে এটা ভাঙা যে Cl- হলো, এই ক্লোরাইড আয়নের লোন পেয়ার কিন্তু AlCl3 গ্রহণ করার মাধ্যমে AlCl4- কনভার্ট হয়েছে। সো সুতরাং এটি একটি লুইস অ্যাসিড। এটা একটি কি অ্যাসিড ভাইয়া, এটি একটি লুইস অ্যাসিড, এটাই সুন্দর মতো বলে দিবা। নেক্সট, ফিডেলক্রাফট বিক্রিয়ায় অনাদ্র AlCl3 কেন ব্যবহার করা হয়। এই যে কেন ব্যবহার করা হয়, কারণ যাতে কি হয়, যাতে AlCl3 পানির সাথে, যাতে AlCl3 এর আর্দ্র বিশ্লেষণ না হয়। এরপর তুমি বলবা যে আসলে পানি থাকলে কি হইতো, বলবা যে পানির উপস্থিতিতে AlCl3 পানির সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডে রূপান্তরিত হয়ে যাবে। কিসে রূপান্তরিত হয়ে যাবে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডে রূপান্তরিত হয়ে যাবে, এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডে রূপান্তরিত হয়ে যাবে, ঠিক আছে। ওই কিসে রূপান্তরিত হয়ে যাবে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডে রূপান্তরিত হয়ে যাবে। সো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডে রূপান্তরিত হয়ে গেলে কি হবে, ফ্রিডেলক্রাফট বিক্রিয়া হবে না। এরপর বলবা যে এই যে ফ্রিডেলক্রাফট রিঅ্যাকশন হবে না, তাই কি অনাদ্র AlCl3 নেওয়া হয়, অনাদ্র বা অ্যানহাইড্রাস AlCl3 নেওয়া হয়। নেক্সট, ব্যাখ্যা করো বেনজিন ইথাইনের পলিমার। অথবা এটাও বলতে পারতো
যে ইথাইন বেনজিনের এর মনোমার, এই জিনিসটা ব্যাখ্যা করতে বলতে পারে। হ্যাঁ, এটাও বলতে পারে, ঠিক আছে, এটাও কোয়েশ্চেনে থাকতে পারে। ওকে, সো বেনজিন ইথাইনের পলিমার, কারণ কি ইথাইন, তিনটা ইথাইন মিলে একটি বেনজিন গঠিত হয়, এটাই বলে দিবা, তিনটি ইথাইন মিলে একটি বেনজিন গঠিত হয়। এরপর পলিমারের সংজ্ঞা দিবা যে একটি ক্ষুদ্র ক্ষুদ্র অণু মিলে একটি বৃহৎ অণু সৃষ্টি হলে বৃহৎ অণুকে আমরা বলি পলিমার এবং ক্ষুদ্র অণুসমূহকে আমরা কি বলি, মনোমার। এরপর তুমি রিয়াকশন দেখাই দিবা যে এই যে ইথাইন CH ট্রিপল বন্ড CH, এটারে কিন্তু আমরা ইথাইনের বদলে অ্যাসিটিলিনও বলতে পারতো, অনেক নামই কিন্তু দেওয়া যায়, ঠিক আছে, এটার নাম কিন্তু অ্যাসিটাইলিন, ঠিক আছে, অ্যাসিটাইলিনও এটাকে কিন্তু বলা হয়। আমি বলি কি কি আছে, অ্যাসিটাইলিন, অ্যাসিটালডিহাইড, অ্যাসিটোন, অ্যাসিটিক অ্যাসিড, এই চারটা জিনিস মনে রাখতে পারলে হয়ে গেছে, ঠিক আছে। আমি তাহলে একটু হালকা করে দেখাই দিই। হ্যাঁ ভাইয়া, দেখাই দিই, বিরক্ত হবে না তো? অ্যাসিটাইলিন, সো অ্যাসিটাইলিন হলো CH ট্রিপল বন্ড CH, এটারে আমরা বলি অ্যাসিটাইলিন। এরপর অ্যাসিটালডিহাইড হলো CH3CHO রে আমরা বলি হলো অ্যাসিটালডিহাইড। এরপর অ্যাসিটোনরে আমরা বলি হলো প্রোপানন বা CH3COCH3, এটা আমরা বলি হলো অ্যাসিটোন। এরপর অ্যাসিটিক অ্যাসিড হলো অ্যাসিটিক অ্যাসিড হলো CH3COOH। ওকে, চাইলে এই চারটা মাথায় রাখতে পারো, এগুলো হলো কমন নেম। ওকে, অ্যাসিডিলিনকে, এবার আমরা আমাদের কোশ্চেনে ফেরত আসি। অ্যাসিডিলিনকে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি হবে, আয়রন নলের মধ্যে দিয়ে চালনা করা হলে বেনজিন উৎপন্ন হয়। এক্ষেত্রে কি হয় যে তিনটা অ্যাসিটিলিন বা তিনটা ইথাইন মিলে একটা বেনজিন গঠিত হয়, তিনটা ইথাইন মিলে কি হয়, একটা বেনজিন গঠিত হয়। তাই একে আমরা কি বলি, তাই আমরা ইথাইনকে বেনজিনের মনোমার বলি, এটাও জিজ্ঞাসা করতে পারে, অথবা বেনজিনকে ইথাইনের পলিমার বলতে পারি, ঠিক আছে, ইজি কোয়েশ্চেন। নেক্সট, OH মূলক অর্থপ্যারা নির্দেশক কেন? OH মূলক অর্থপ্যারা নির্দেশক কারণ কি, OH মূলক বেনজিনে আক্রমণকারী বিকারককে অর্থপ্যারা দিকে মানে OH মূলক থাকা অবস্থায় আক্রমণকারী মূলক অর্থপ্যারা অবস্থানে আক্রমণ করে। কি করে? অর্থপ্যারা অবস্থানে আক্রমণ করে। এবার তুমি বলবা যে বেনজিন কি করে, OH কি করে? OH হলো বেনজিনের লোন পেয়ার দানের মাধ্যমে বেনজিনের অর্থপ্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে। অর্থপ্যারা অবস্থানে কি করে? ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে। এই যে OH মূলক কি করে? OH মূলক অর্থপ্যারা অবস্থানে OP অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে, ইলেকট্রন ঘনত্ব বাড়ায়। ইলেকট্রন ঘনত্ব বাড়ায়, ফলে আক্রমণকারী ইলেকট্রোফাইল কোথায় আক্রমণ করে ভাইয়া? আক্রমণকারী ইলেকট্রোফাইল অর্থপ্যারা অবস্থানে, অর্থপ্যারা বা আমরা বলতে পারি OP অবস্থানে আক্রমণ করে, ঠিক আছে, অর্থপ্যারা অবস্থানে আক্রমণ করে, OP অবস্থানে আক্রমণ করে, ঠিক আছে। একে আমরা কি বলি? অর্থপ্যারা নির্দেশক বলা হয়। নেক্সট, অ্যামোনিয়া NH2 কে অর্থপ্যারা নির্দেশক কেন বলা হয়? কারণ কি? কারণ অ্যামোনিয়া থাকা অবস্থায় আক্রমণকারী ইলেকট্রোফাইল অর্থ এবং প্যারা অবস্থানে আক্রমণ করে, এই জিনিসটা বলবা। এরপরে তুমি বলবা যে কি করে, অ্যামোনিয়া কিন্তু তার কাছে থাকা লোন পেয়ার দানের মাধ্যমে বা এটার আমরা লোন পেয়ার দানের আমরা কি বলি? প্লাস এম বলি। বেনজিন বলয়ে লোন পেয়ার দান করাকে কিন্তু প্লাস এম বলা হয়, ঠিক আছে। এই যে প্লাস এম এফেক্টের মাধ্যমে অর্থপ্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বাড়ায়, ফলে আক্রমণকারী বিকারক অর্থপ্যারা অবস্থানে কি আক্রমণ করে? আক্রমণকারী বিকারক না, আক্রমণকারী ইলেকট্রোফাইল, ঠিক আছে। কারণ কি, এটা এখানে ইলেকট্রন বেশি, ইলেকট্রোফাইলে আক্রমণ করবে, ঠিক আছে। এই যে অর্থপ্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে, এই যে ইলেকট্রন ডেল্টা মাইনাস ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে, এই জিনিসটা সুন্দর মতো বলে দিবা। আচ্ছা, অ্যানিলিনের নাইট্রেশনে মেটা উৎপাদ পাওয়া যায় কেন? দেখো, এইমাত্র বললো যে ভাইয়া অ্যানিলিন হলো অর্থপ্যারা নির্দেশক, কিন্তু যখন আমি ওর নাইট্রেশন করব তখন ওই কী হয়ে যাবে? নাইট্রেশন করলে মেটা উৎপাদ পাওয়া যাবে। কারণ অ্যাসিটিক মাধ্যমে এই যে মেটা উৎপাদ পাওয়া যায় কেন? কারণ
অ্যাসিটিক মাধ্যমে অ্যানিলিনিয়াম আয়ন সৃষ্টি হয়। কি হয়? অ্যানিলিনিয়াম আয়ন সৃষ্টি হয় যা কি? যা মেটা নির্দেশক, যা মানে যা ইলেকট্রন, যাতে অ্যানিলিনিয়াম আয়ন তো আর মেটা নির্দেশক না রে ভাই। অ্যানিলিনিয়াম আয়ন সৃষ্টি হয়, ফলে ফলে বিকারক আক্রমণকারী মানে ইলেকট্রোফাইল, যেটা ইলেকট্রোফাইল মেটা অবস্থানে আক্রমণ করে। ভাই বিক্রিয়া দেখাবেন না? অবশ্যই দেখাবো, একটু ওয়েট। যেমন এই যে দেখো এখানে কি হইতেছে, অ্যানিলিনের নাইট্রেশন যখন করব, অ্যানিলিনের যখন ভাই নাইট্রেশন করব, তখন এখানে কি আছে? লোন পেয়ার আছে। সো নাইট্রেশন কেমনে করি? কনসেন্ট্রেটেড H2SO4 এর উপস্থিতিতে করি না, কনসেন্ট্রেটেড H2SO4 থাকে, আর কি থাকে? কনসেন্ট্রেটেড HNO3 থাকে। সো এই যে HNO3 এখানে কি আছে? H+ আছে না? H+ আছে না? এই H+ গিয়ে অ্যানিলিনিয়াম, এই যে অ্যামোনিয়ার লোন পেয়ারের সাথে যুক্ত হয়ে যায়। হ্যাঁ, লোন পেয়ারের সাথে যুক্ত হয়ে কি উৎপন্ন করে? এই যে অ্যানিলিনিয়াম আয়ন উৎপন্ন করে, NH3+ অ্যানিলিনিয়াম আয়ন। ওই কি করে? ওই কিন্তু বেনজিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব হ্রাস করে। ওই কি করে? বেনজিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব হ্রাস করে, ফলে আক্রমণকারী বিকারক কোথায় আক্রমণ করে? মেটা অবস্থানে আক্রমণ করে। আক্রমণকারী বিকারক মেটা অবস্থানে আক্রমণ করে। সো এটা আমি একটু যদি দেখাই, এখানে এত কিছু দেখানো লাগবে না, এখানে H+ দেখাই দিবা, জাস্ট H+ দেখাই দিবা। ফলে কি হয়ে যায়? বিক্রিয়াটা এইভাবে হয়, এই যে H2SO4 কনসেন্ট্রেটেড, অথবা কনসেন্ট্রেটেড H2SO4 লিখতে পারো, HNO3 কনসেন্ট্রেটেড, সেখানে আক্রমণ করে NH3 NH2 NO2। ওকে ভাই, এটা মাথায় রাখতে পারবা, সুন্দর মতো পারবা এটা। নেক্সট, জৈব যৌগের অসম্পৃক্ততা নির্ণয়ের জন্য একটি পরীক্ষা বিক্রিয়া সহ দেখো, একটা জিজ্ঞেস করছে। সো এটা এক্সাম্পল কি হইতে পারে? বেয়ার পরীক্ষা দেখাইতে পারো, অথবা তুমি দেখাইতে পারো ব্রোমিন পরীক্ষা। সো আমি সহজটাই দেখাবো, বলবো যে ব্রোমিন পানি পরীক্ষা, ব্রোমিন পরীক্ষা, জাস্ট ব্রোমিন টেস্ট। ঠিক আছে, ব্রোমিন টেস্ট। সো কি হয়? লাল বর্ণের ব্রোমিন, এখানে কি থাকে পাত্রে? লাল বর্ণের ব্রোমিন, লাল বর্ণের কি থাকে? ব্রোমিন থাকে। এই যে লাল বর্ণের ব্রোমিনের মধ্যে কি থাকে? আমি লাল বর্ণের ব্রোমিনের মধ্যে আমি যদি অসম্পৃক্ত, এখানে কি করি? অসম্পৃক্ত যৌগ দেই। অসম্পৃক্ত যৌগের এক্সাম্পল কি? ইথিন, CH3+CH2। এই যে ইথিন গ্যাসকে লাল বর্ণের ব্রোমিন দ্রবণে, ব্রোমিন Br2 রেড, ঠিক আছে, লাল বর্ণের ব্রোমিন দ্রবণ, এখানে CCl4 থাকে হলো দ্রাবক, CCl4 থাকে কি? দ্রাবক। এই যে লাল বর্ণের ব্রোমিন যখন দেই, তখন এই ব্রোমিনগুলি কি? ইথেনের সাথে যুক্ত হয়ে যাবে, ইথিনের সাথে যুক্ত হয়ে যাবে, CH2 সিঙ্গেল বন্ড CH2 হয়ে যাবে, Br, এবং কি করে? লাল বর্ণের ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করে দেয়। লাল বর্ণের ব্রোমিন দ্রবণকে কি করে দেয়? বর্ণহীন করে দেয়। এটাই CH∞CH, এখানে কি থাকে? একটা সিগমা থাকে, দুইটা পাইবন থাকে, উইক বন্ডগুলি কি হয়ে যায়? ভেঙে যায়। ঠিক আছে, CCl4 দ্রাবক, সেখানে হয়ে যাবে Br, CH সিঙ্গেল বন্ড CH, Br, বর্ণহীন করে দেয়। কি করে? বর্ণহীন করে। এবং এই বর্ণ দেখেই কিন্তু আমরা চিনতে পারি যে যৌগটি অসম্পৃক্ত। ওকে, এই জিনিসটা বলে দেবা সুন্দর মতো। নেক্সট, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কি? যেই বিক্রিয়ায় কি হয়? একটা কার্বন হ্রাস পায়, সেটাকে আমরা কি বলি? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলি। বা অ্যাকচুয়ালি কার্বনেট মূলক হ্রাস পায়, বা কার্বন ডাইঅক্সাইড হ্রাস পায়, কার্বন ডাইঅক্সাইড হিসাবে একটা কার্বন হ্রাস পায়, সেটাকে আমরা কি বলি? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলি। সো এরবার তুমি লিখবা যে ফ্যাটি অ্যাসিড বলতে পারো, অথবা কার্বক্সিলিক অ্যাসিড বলতে পারো। এই যে কার্বক্সিলিক অ্যাসিড মানে বেসিক্যালি কার্বক্সিলিক মূলকটারে সরাই ফেলে। হ্যাঁ, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে সোডা লাইম উত্তপ্ত করলে কার্বন সংখ্যা হ্রাস পায়,
এবং অ্যালকেন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? অ্যালকেন উৎপন্ন হয়। একেই কি বলে? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলে। একেই কি বলে? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। যেমন এই যে এটা হলো আমাদের কার্বক্সিলিক অ্যাসিড, তাই না? কার্বক্সিলিক অ্যাসিড, তবে এটার কি চাইছে? সোডিয়াম লবণ চাইছে। এই যে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ, সোডিয়ামের লবণের সাথে সোডা লাইম। এখন সোডা লাইম কি? NaOH NaOH এই যে সোডা লাইম সহ উত্তপ্ত করলে কার্বন, এই যে কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যায়, এই কার্বনেট আয়নটা বের হয়ে যায়, এই যে তখন অ্যালকেইন উৎপন্ন হয়। অ্যালকেইন উৎপন্ন হয় এবং এই যে Na2CO3, কার্বন ডাইঅক্সাইডটা কার্বনেট হিসেবে বের হয়ে গেছে, এই কারণে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলে এটাকে। ঠিক আছে, এই যে এটাকে আমরা কি বলি? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলি। এটা সুন্দর মতো লিখে দিবা, ফুল মার্কস। এটা সুন্দর মতো লিখে দিবা, ফুল মার্কস। বিক্রিয়া দেখাই দিয়ে হবে। নেক্সট, ক্লিমেনসন বিক্রিয়াটি ব্যাখ্যা করো। সো এইভাবে বলবা ক্লিমেনসন বিক্রিয়া কি করে। এই যে আবার এখানে আরেকটা কোয়েশ্চেন দিচ্ছে, কার্বনিল মূলককে কিভাবে মিথেনিল মূলকে পরিণত করা যায়। এই দুটার অ্যান্সার সেম হবে। বলবা ক্লিমেনসন বিক্রিয়ার মাধ্যমে কার্বনিল মূলককে মিথিলিন মূলকে রূপান্তর করা হয়। এটা হলো ফার্স্ট লাইন। ফার্স্ট লাইন কি হবে? ক্লিমেনসন বিক্রিয়ার মাধ্যমে, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ার মাধ্যমে কার্বনিল মূলককে মিথাইলিন মূলকে রূপান্তর করা হয়। মিথাইলিন মূলকে কি করা হয়? রূপান্তর করা হয়। একে আমরা বলি হলো ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। সেখানে কি হয়? জিঙ্ক মার্কারি অ্যামালগাম এবং কনসেন্ট্রেটেড HCl এর সাথে আমরা কি করি? আমরা কিটোন মূলককে বিক্রিয়া দিলে মিথিলিন মূলকে কনভার্ট হয়ে যায়। সো কার্বনিল যৌগকে এইভাবে বলবা, কার্বনিল যৌগকে আমরা জিঙ্ক মার্কারি অ্যামালগাম। এই যে এখানে দুইটার অ্যান্সার সেমই, আমি একটা অ্যান্সার করে দিতেছি। সো এই যে জিঙ্ক মার্কারি অ্যামালগাম এবং কনসেন্ট্রেটেড HCl এর সাথে কাকে বিক্রিয়া দিব? কার্বনিল যৌগ। সো C≡O, এই যৌগকে বিক্রিয়া দিলে কি উৎপন্ন হয়ে যায়? CH2। মিথেনিল মূলকে কি হয়ে যায়? রূপান্তর হয়ে যায়। এবং সুন্দর মতো একটা এক্সাম্পলও দিয়ে দিবা, যে এই যে CH3 C≡O CH3 অ্যাসিটোনের সাথে আমরা যখন এই যে জিঙ্ক মার্কারি অ্যামালগামের বিক্রিয়া, একটা এক্সাম্পল দিলে স্যার খুশি হবে। কনসেন্ট্রেটেড HCl দিলে কি হয়ে যাবে? এই যে এই CO মূলকটা CH2 তে কনভার্ট হয়ে যাবে এবং দেখো এটা অ্যালকেনে রূপান্তর হয়ে গেছে। এটা হলো প্রোপেন। ওকে, আর এটা হলো অ্যাসিটোন বা প্রোপেন। ঠিক আছে, মাথায় রাখতে পারবো ভাইয়া? ওকে। উডস বিক্রিয়ায় কেন শুষ্ক ইথার ব্যবহার করা হয়? কারণ যাতে পানির সাথে সোডিয়াম বিক্রিয়া না করে। ঠিক আছে, যাতে পানির সাথে কি করে? সোডিয়াম বিক্রিয়া না করে। এবার তুমি উডস বিক্রিয়া কি জিনিস ব্যাখ্যা করবা? যে শুষ্ক ইথারে দ্রবীভূত সোডিয়ামের সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া দিলে কি হয়? অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া দিলে দ্বিগুণ কার্বন বিশিষ্ট, আগের মূলকের দ্বিগুণ কার্বন বিশিষ্ট কি হয়? অ্যালকেন উৎপন্ন হয়। দ্বিগুণ কার্বন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হয়, তাই তো? সো এবার বলবা যে কিন্তু যদি ইথারকে শুষ্ক রাখা না হয় তখন কি করে? এই সোডিয়াম কি করে? পানির সাথে বিক্রিয়া করে ফেলে। সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। ঠিক আছে, ফলে আমাদের বিক্রিয়ার উদ্দেশ্যটা হাসিল হয় না, বিক্রিয়ার উদ্দেশ্যটা সফল হয় না। সিম্পল। নেক্সট, গ্রিগনার বিকারক পানির অনুপস্থিতিতে তৈরি করা হয়। গ্রিগনার বিকারক পানির অনুপস্থিতিতে তৈরি করা হয় কেন? যাতে অ্যালকেন উৎপন্ন না হয়ে যায়। যাতে কি হয়ে যায়? অ্যালকেন উৎপন্ন না হয়ে যায়। ঠিক আছে, দেখো গ্রিগনার বিকারক আমরা কেমনে পাই? শুষ্ক ইথারে দ্রবীভূত ম্যাগনেসিয়ামের সাথে। সো শুষ্ক ইথারে দ্রবীভূত এই ম্যাগনেসিয়ামের সাথে কি হয়? আমাদের অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া দিলে RMgX উৎপন্ন হয়।
কি উৎপন্ন হয় আরএমজিএক্স বা আমরা বলি গ্রিগনার্ড বিকারক। গ্রিগনার্ড বিকারক এটার আমরা বলি গ্রিগনার্ড বিকারক উৎপন্ন হয়, এটার আমরা বলি গ্রিগনার্ড রিএজেন্ট। ঠিক আছে, এটাকে আমরা বলি হলো গ্রিগনার্ড রিএজেন্ট, গ্রিগনার্ড বিকারক উৎপন্ন হয়। এখন কিন্তু পানি থাকলে কি হয়, কিন্তু পানি থাকলে H2O থাকলে এই যে গ্রিগনার্ড বিকারক, এই গ্রিগনার্ড বিকারক আরএমজিএক্স প্লাস মাইনাস, এই গ্রিগনার্ড বিকারক এই যে পানির সাথে পানি থেকে কি করে, এই যে আর মাইনাস বের হয়ে গিয়া এখান থেকে হাইড্রোজেনকে সরায়া অ্যালকিন উৎপন্ন করে ফেলে, হাইড্রোজেনকে সরিয়ে অ্যালকেইন উৎপন্ন করে ফেলে। কি উৎপন্ন করে ফেলে, এই যে অ্যালকিন, দেখছো অ্যালকেইন উৎপন্ন করে ফেলে, এবং আমাদের গ্রিগনার্ড বিকারকের বানানোই হইল না, গ্রিগনার্ড বিকারক কী হয়ে যেতেছে, নিঃশেষ হয়ে যায়। এই কারণে আমরা কি করি, পানি যাতে না থাকে পানির অনুপস্থিতিতে তৈরি করা হয়। নেক্সট কোয়েশ্চেন বলছে অ্যালকাইন 1 অম্লধর্মী কিন্তু অ্যালকাইন 2 অম্লধর্মী নয় কেন? কারণ অ্যালকাইন 1 অম্লধর্মী কেন বলো তো? অ্যালকাইন 1 অম্লধর্মী কারণ কি আছে, এতে অ্যাসিডিক হাইড্রোজেন আছে। কি আছে, অ্যাসিডিক বা অম্লীয় হাইড্রোজেন বিদ্যমান। কিন্তু অ্যালকাইন 2 অম্লধর্মী নয়, অম্লীয় হাইড্রোজেন নেই, অম্লীয় অ্যাসিডিক হাইড্রোজেন নেই। ঠিক আছে, সুন্দর মতো এই জিনিস বলবা। সো অ্যালকাইন 1 এর ক্ষেত্রে কি হয়, এই যে আর সি ট্রিপল বন্ড CH, এটার আমরা বলি অ্যালকাইন 1। সো অ্যালকাইন 1 এর ক্ষেত্রে কি হয় দেখো, অ্যালকাইন 1 এ ত্রিবন্ধন বিদ্যমান। কি আছে, ত্রিবন্ধনের সাথে হাইড্রোজেন বিদ্যমান, ঠিক আছে, ত্রিবন্ধনের সাথে কি হাইড্রোজেন বিদ্যমান। এখানে দেখো এটা হলো sp সংকরায়ন। কি আছে, sp সংকরায়ন। সো sp সংকরায়নে পার্সেন্টেজ এস ক্যারেক্টার কত, এখানে আমাদের দুইটা অরবিটাল, এর মধ্যে একটা হলো s আর টোটাল অরবিটাল কত, 2, 1 + 1 × 100%। সো এখানে কি আছে দেখো 50% এস ক্যারেক্টার বিদ্যমান, এবং এস ক্যারেক্টার যত বেশি থাকে তত বেশি ইলেকট্রোনেগেটিভিটি হয়। কি বললাম, এস ক্যারেক্টার বেশি এখানে। ঠিক আছে, অ্যালকাইন 1 এ এস ক্যারেক্টার বেশি, পার্সেন্টেজ ক্যারেক্টারিস্টিক্স বেশি, সুতরাং হলো এটার কি বলে ইলেকট্রন ঘনত্ব তড়িৎ ঋণাত্মকতা বেশি। ঠিক আছে, ইলেকট্রোনেগেটিভিটি বেশি। ফলে ইলেকট্রন কি করে হাইড্রোজেন থেকে কার্বনের দিকে সরে থাকে, সো ইলেকট্রন কি থাকে, ইলেকট্রন কার্বনের দিকে সরে থাকে। এছাড়াও এর বন্ধন দৈর্ঘ্য কম। এটাও কি বললাম, বন্ধন দৈর্ঘ্য কম। এই দুইটা রিজন, ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তার উপর আবার বন্ধন দৈর্ঘ্য কম। এই কারণে এই যে কার্বন আর হাইড্রোজেনের যে ইলেকট্রনটা, এটা কার্বনের দিকে হেলে থাকে, ফলে হাইড্রোজেনের ডেল্টা প্লাস আংশিক ধনাত্মকতা বিদ্যমান থাকে। আংশিক ধনাত্মকতা বিদ্যমান থাকে, ফলে সহজে H+ হিসেবে বের হয়ে যেতে পারে। তাই কি অ্যালকাইন 1 অম্লধর্মী, কিন্তু অ্যালকাইন 2 এ তো হাইড্রোজেনই থাকে না। অ্যালকাইন 2 এ এই যে টার্মিনাল হাইড্রোজেন, যে ট্রিপল বন্ডের সাথে কোনো হাইড্রোজেনই যুক্ত থাকে না, এই কারণে কি অ্যালকাইন 2 অম্লধর্মী না। এই জিনিসটা ব্যাখ্যা করে দিবা। ঠিক আছে, বন্ধন দৈর্ঘ্য কম, কত, 120 পিকোমিটার। ওকে, আবার হালকা করে এক্সপ্লেন করে দিই, বলবা প্রথম লাইন কি হবে, অ্যালকাইন 1 অম্লধর্মী কারণ এর অ্যাসিডিক হাইড্রোজেন বিদ্যমান আছে, কিন্তু অ্যালকাইন 2 অম্লধর্মী নয় কারণ এর অ্যাসিডিক হাইড্রোজেন নেই। এরপর সেকেন্ড স্টেপে বলবা অ্যালকাইন 1 এ কার্বন ত্রিবন্ধন থাকলে এর পার্সেন্টেজ এস ক্যারেক্টার বেশি হয় 50%, ফলে এর তড়িৎ ঋণাত্মকতা বেশি থাকে। এছাড়াও ট্রিপল বন্ড থাকার কারণে, ত্রিবন্ধন থাকার কারণে বন্ধন দৈর্ঘ্য কম হয় বা 120 পিকোমিটার হয়। ফলে কার্বন হাইড্রোজেনের মধ্যে থাকা ইলেকট্রন মেঘ কার্বনের দিকে সরে আসে, ফলে হাইড্রোজেনে তড়িৎ ধনাত্মকতা সৃষ্টি হয়, এবং কি এটা সহজে H+ হিসেবে বের হয়ে যেতে পারে। কিন্তু অ্যালকাইন 2 দেখতে কিরকম ভাই, সি ট্রিপল বন্ড CH3। অ্যালকাইন 2 তো আমার ট্রিপল বন্ডের সাথে হাইড্রোজেনই নাই, ফলে কি ওই H+ বের হইতে পারে না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট।
নেক্সট ইথাইন মৃদু অম্লধর্মী কেন, এটাই সেম জিনিস ব্যাখ্যা করে দিবা। CH ট্রিপল বন্ড CH, এই যে CH ট্রিপল বন্ড CH, কারণ কি H প্লাস হিসেবে বের হয়ে যেতে পারে, তাই কারণ ইলেকট্রন H প্লাস হিসেবে বের হতে পারে না। এটা তো অম্লধর্মীর কারণ না, এটা তো কারণ এটি অ্যালকাইন ওয়ান। এই যে এই সেম জিনিসটা বলবা যে পার্সেন্টেজ ক্যারেক্টার বেশি, ইলেকট্রোনেগেটিভ বেশি, বন্ধন দৈর্ঘ্য কম, ফলে ইলেকট্রন কার্বনের দিকে সরে আসে, ইলেকট্রন মেঘ বলা উচিত, ইলেকট্রন মেঘ কার্বনের দিকে সরে আসে, হাইড্রোজেনের ডেল্টা প্লাস সৃষ্টি হয়, ফলে হাইড্রোজেন সহজে বের হয়ে যেতে পারে। সো এটা বলবা, এরপর একটা রিয়াকশনও দেখাই দিবা সুন্দর মতো, অর্থ রিয়াকশনও আছে তাই না। AgNO3 ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড ছিল না নাইট্রেট ছিল, হ্যাঁ ডাইঅ্যামিন সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করলে কি হবে, সাদা অধক্ষেপ দেখা দিবে, এই যে সাদা অধক্ষেপ। ঠিক আছে, সাদা অধক্ষেপ দেখা দিবে। আর এটাও করতে পারো ডাইঅ্যামিন কপার ক্লোরাইড, ডাইঅ্যামিন কপার ক্লোরাইডের সাথে রিয়াকশন দিলে এই C ট্রিপল বন্ড CCU আর এখানে CU, এখানে লাল অধক্ষেপ থাকে, এখানে কি থাকে, লাল অধক্ষেপ, রেড পার্সিপিটেট পিপিটি, মাথায় রাখতে পারবা ভাইয়া? ইয়েস, ইজি না, বহুত ইজি কিন্তু, এগুলি পারবা। নেক্সট, অ্যালকোহল পানিতে দ্রবণীয় কেন, কারণ পানির সাথে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করে, ঠিক আছে, হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করে। এরপর বলবা যে অ্যালকোহলে অক্সিজেন হাইড্রোজেনের তড়িৎ-ঋণাত্মকতা পার্থক্য বেশি, ফলে পানির অণুর সাথে এটি হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করে। কিভাবে সৃষ্টি করে এবার সুন্দর মতো দেখাই দিবা। এই যে পানির অণুর সাথে হাইড্রোজেন বন্ধন, এই যে ROH, মাঝখানে আবার দিবা HOH, আবার ROH, আবার HOH। সো এই যে এই হাইড্রোজেন এই অক্সিজেনের লোন পেয়ারের সাথে হাইড্রোজেন বন্ধন করবে, আবার এই হাইড্রোজেন এই অক্সিজেনের লোন পেয়ারের সাথে হাইড্রোজেন বন্ধন, এখানেও হাইড্রোজেন বন্ধন। তো সুন্দর মতো দেখাই দিবা হাইড্রোজেন বন্ধন আর এই যে লোন পেয়ার হাইড্রোজেন বন্ধন। ঠিক আছে, অ্যালকোহল এবং পানির হাইড্রোজেন বন্ধন, চিত্রে লেখা দিবা অ্যালকোহল পানির হাইড্রোজেন বন্ধন। ইজি না? ইজি। এরপর বলছে ফেনল অম্লধর্মী কেন, কারণ কি ফেনলে কি H প্লাস হিসাবে বের হয়ে যায়, এবং ফেনলে এই যে এইটা ফিনোলেট আয়ন, এটাকে আমরা বলি ফিনোলেট আয়ন কি করে বলো তো? ফেনোলেট আয়ন কিন্তু এখানে রেজোনেন্স স্টেবিলাইজড কি করে, এই যে লোন পেয়ারটা, এই যে ইলেকট্রনটা রেজোনেন্সের মাধ্যমে স্থিতিশীল হয়, ফলে বিক্রিয়া কি কম পরিমাণে বিপরীতমুখী হয়, এবং কি এটা অম্লধর্মী হয়। ঠিক আছে, কেন অম্লধর্মী হয়? কারণ H প্লাস হিসেবে সহজে ত্যাগ করতে পারে, ফেনল H প্লাস সহজে ত্যাগ করে ফিনোলেট আয়ন গঠন করে, যা হলো রেজোনেন্সের মাধ্যমে বেনজিনের সাথে স্থিতিশীল হয়, ঠিক আছে, এই জিনিসটা বলে দিবা। নেক্সট, 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যামিনের মধ্যে কোনটি অধিক ক্ষারধর্মী? অধিক ক্ষারধর্মী হলো 2 ডিগ্রি অ্যামিন, অধিক ক্ষারধর্মী, 2 ডিগ্রি অ্যামিন বেশি ক্ষারধর্মী, কারণ এর দুইটা মিথাইল গ্রুপ আছে, সো 1 ডিগ্রি অ্যামিন হলো এটা CH3NH2, এটা হলো 1 ডিগ্রি অ্যামিন। 1 ডিগ্রি অ্যামিন, সো সুন্দর মতো বলবা যে 1 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে একটি মিথাইল গ্রুপ প্লাস আই দান করে, ফলে এখানে এই যে অ্যামোনিয়ার নাইট্রোজেনের মধ্যে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায় এবং সহজে কি করতে পারে, আক্রমণ করতে পারে। তবে 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে দুটি মিথাইল গ্রুপ থাকে, ফলে এর চেয়ে বেশি পরিমাণে ইলেকট্রন ঘনত্ব নাইট্রোজেনের দিকে যায়, এবং কি নাইট্রোজেনের মধ্যে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায় এবং সহজে আক্রমণ করতে পারে। অ্যাজ সিম্পল এজ দ্যাট। ঠিক আছে, ক্ষার কারা? যারা লোন পেয়ার দান করে। ক্ষার কারা? এই যে ক্ষারক কারা? যারা লোন পেয়ার দান করে, তাই না? লুইস ক্ষার কারা? যারা লোন পেয়ার দান করে, তাদেরকে আমরা লুইস ক্ষার বলি না? ইয়েস, এই জিনিসটাই বলবা যে
1 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে মিথাইল গ্রুপ থাকায় একটি প্লাস আই থাকে, তবে 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে দুইটা মিথাইল গ্রুপ থাকায় দুইটা প্লাস আই থাকে। ফলে কি অ্যামিনের মধ্যে বেশি 2 ডিগ্রি অ্যামিনের নাইট্রোজেনের মধ্যে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে, ফলে সহজে আক্রমণ করতে পারে। অ্যামোনিয়া এবং ইথাইল অ্যামিনের মধ্যে কোনটি বেশি ক্ষারীয়? সুন্দর মতো বলে দিবা, ইথাইল অ্যামিন বেশি ক্ষারীয়। কে বেশি ক্ষারীয়? ইথাইল অ্যামিন বেশি ক্ষারীয়। এই যে C2H5NH2 বেশি ক্ষারীয়। এরপর বলবা যারা লোন পেয়ার দান করে বিক্রিয়ায় রিয়াকশনে লোন পেয়ার যারা দান করে তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা ক্ষারক বলি, ক্ষারক বা ক্ষার বলি, হোয়াটএভার, তাদেরকে আমরা ক্ষার বলি। সো যত সহজে আক্রমণ করতে পারবে তত বেশি কি, তত ভালো ক্ষার। সেখানে বলবা যে এখানে ইথাইল গ্রুপ আছে, ইথাইলও কিন্তু কি প্লাস আই গ্রুপ, ইথাইল কি গ্রুপ? প্লাস আই গ্রুপ। সেখানে কিন্তু প্লাস আই এফেক্ট থাকে বা ধনাত্মক আবেশ এফেক্ট থাকে, ফলে কি নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, সহজে আক্রমণ করতে পারে, সহজে লোন পেয়ার দান করতে পারে, সবচেয়ে বেশি শক্তিশালী ক্ষারক। অ্যামোনিয়ার ক্ষেত্রে সাহায্য করার মতো কেউ নেই। তবে অ্যামোনিয়ার ক্ষেত্রে কি হয়? অ্যামোনিয়ার ক্ষেত্রে কিন্তু কোনো মিথাইল গ্রুপ নাই, মিথাইল বা ইথাইল কোনো গ্রুপ নাই, এই কারণে কি এটা কম ক্ষারীয়। শেষ, অ্যাজ সিম্পল এজ দ্যাট, ভেরি ইজি। অ্যানিলিন ও মিথাইল অ্যামিনের মধ্যে কোনটি বেশি ক্ষারকীয়? সুন্দর মতো বলে দিবা, মিথাইল অ্যামিন বেশি ক্ষারকীয়। ওই বেশি ক্ষারকীয়, কারণ কি ওর প্লাস আই গ্রুপ আছে। আর অ্যানিলিনের ক্ষেত্রে তো কোনো প্লাস আই গ্রুপ নাই, উল্টা দেখো অ্যানিলিনের ক্ষেত্রে কি হইতেছে, অ্যানিলিনে এই যে অ্যামোনিয়া, এই অ্যামোনিয়াটা কি হইতেছে, এই যে এখানে দান হয়ে যেতেছে। অ্যানিলিনটা কি করতেছে? অ্যানিলিনের ক্ষেত্রে অ্যামোনিয়া বেনজিনের সাথে অনুরণনশীল, বেনজিনের চক্রের সাথে অনুরণনশীল, ফলে সহজে আক্রমণ করতে পারে না, ফলে সহজে লোন পেয়ার দান করতে পারে না। কেন? অনুরণনের কারণে। অনুরণন হোয়াটএভার, অনুরণন বা রেজোনেন্স বলে দিবা, এর কারণে লোন পেয়ার সহজে দান করে না। কিন্তু মিথাইল অ্যামিনের ক্ষেত্রে কি হয়? প্লাস আই এফেক্ট থাকে মিথাইল গ্রুপ, ফলে কি হয়? ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, সহজে দান করতে পারে, অ্যাজ সিম্পল এজ দ্যাট। নেক্সট তোমাকে বলছে কার্বিল অ্যামিন পরীক্ষা সমীকরণের সাহায্যে দেখাও। সো কার্বিল অ্যামিন পরীক্ষা কি? যে অ্যামোনিয়া বা অ্যামিনের সাথে ভাইয়া পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং CHCl3 ক্লোরোফর্মের মিশ্রণকে উত্তপ্ত করলে তীব্র দুর্গন্ধযুক্ত কার্বাইল অ্যামিন উৎপন্ন হয়। কি বললাম? তীব্র দুর্গন্ধযুক্ত কার্বাইল অ্যামিন তৈরি হয়। এটাই হলো কার্বাইল অ্যামিন পরীক্ষা। এটা তোমার এটার কি বলে, অ্যালিফ্যাটিকের ক্ষেত্রেও হয়, অ্যারোমেটিক বা অ্যানিলিনের ক্ষেত্রেও হয় এটা, ঠিক আছে? এটাকে কিন্তু আমরা আইসোসায়ানাইড টেস্টও বলি, ঠিক আছে? আইসোসায়ানাইড টেস্ট এটাকে বলি, ঠিক আছে? এটা মাথায় রাখতে পারবা, ভেরি ইজি। কার্বনিল মূলক শনাক্তকারী পরীক্ষা কি? 2,4-DNPH টেস্ট। পরীক্ষাটি কি? 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজিন। সো এটার আমরা বলি হলো হাইড্রোজিন, H2NH2, এটার আমরা বলি হাইড্রোজিন। তবে এখান থেকে একটা হাইড্রোজেন সরায়া যদি এখানে একটা ফিনাইল লাগাই দেই, এটারে আমরা বলি হলো ফিনাইল হাইড্রোজিন। এটাকে আমরা কি বলি? ফিনাইল হাইড্রোজিন। এইবার ফিনাইলের এই যে এখান থেকে 1 নাম্বার 2 নাম্বার কার্বন 3 এবং 4 নাম্বার কার্বনে যদি নাইট্রোমূলক লাগাই দিই, তাহলে এটার নাম কি হবে? 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজিন। সো 2,4, 2 নাম্বার একটা নাইট্রোমূলক এবং এখানে একটা নাইট্রোমূলক, 4 নাম্বার একটা নাইট্রোমূলক, 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজিন। সো কার্বনিল মূলককে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দেওয়া হলে এই যে এখান থেকে পানি বের হয়ে যায়, যে অক্সিজেন আর 2টা হাইড্রোজেন, পানি বের হয়ে যায়। কি উৎপন্ন হয়? বিক্রিয়াতে হলুদ অথবা কমলা বর্ণের অধক্ষেপ তৈরি হয়। কি তৈরি হয়? হলুদ কমলা বর্ণের অধক্ষেপ তৈরি হয়। এখান থেকে পানি বের হয়ে গেছে, আর এই যে কার্বন ডাবল বন্ড ছিল, এই নাইট্রোজেনের সাথে ডাবল বন্ডে চলে যাবে। এই যে অধক্ষেপ তৈরি হয় এবং কি করে? একটা অধক্ষেপ দেয়। এই যে এখানে কি হয়? হলুদ অথবা
হলুদ বা কমলা, হলুদ বা কমলা অধক্ষেপ। এই অধক্ষেপের মাধ্যমে কার্বনিল মূলককে চিহ্নিত করা হয়। এই অধক্ষেপের মাধ্যমে কি করা হয়? কার্বনিল মূলক চিহ্নিত করা হয়। অধক্ষেপের মাধ্যমে কার্বনিল মূলক চিহ্নিত করা হয়। নেক্সট, জৈব যৌগে C+OH মূলক এর উপস্থিতি কিভাবে শনাক্তকরণ করা হয়? তো শনাক্তকরণ কি হয়? বাইকার্বনেট টেস্টের মাধ্যমে, NaHCO3 টেস্টের মাধ্যমে কি করা হয়? শনাক্তকরণ করা হয়। এবার কি বলবা? এই যে কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডে সোডিয়াম বাইকার্বনেটের দ্রবণে, কি বলবা? সোডিয়াম বাইকার্বনেটের দ্রবণে কার্বক্সিলিক অ্যাসিড চালনা করা হলে আর সিরাপ, এখানে অ্যাসিড বেস দেখো, অ্যাসিডের সাথে ক্ষার বিক্রিয়া হইতেছে, ওই H+ দিবে, ওই H+ নিবে, এবং বাকি যেটা থাকবে লবণটা হলো এটার সাথে যুক্ত হয়ে যাবে। সো RC11ONA, এই যে হলো। আর এই যে এখানে H+টা ওই দেখো, এখানে প্লাস মাইনাস, এখানে প্লাস মাইনাস, এই প্লাসটা এই মাইনাসের সাথে যাবে আর এই প্লাসটা এই মাইনাসের সাথে যাবে, তাই না? এবং এখানে কি উৎপন্ন হয়? H2CO3। এখন কথা হলো H2CO3 না, H2CO3 হিসাবে থাকে না, ওই H2CO3 হিসাবে থাকে না, ওই কী হিসাবে বের হয়ে যায়? কার্বন ডাইঅক্সাইড আর পানি হিসাবে বের হয়ে যায়। এটা বের হয়ে যায় কী হিসাবে? কার্বন ডাইঅক্সাইড এবং পানি হিসাবে। এবং মজার জিনিস, এখানে এই যে কার্বন ডাইঅক্সাইডের বুদবুদ, এই কার্বন ডাইঅক্সাইডের বুদবুদ দেখেই কিন্তু চিহ্নিত করা হয়। এবং মজার জিনিস, এই কার্বন ডাইঅক্সাইডের বুদবুদকে কি বলা হয় জানো? এটা লিখলে স্যার একদম মানে খুশি হয়ে যাবে। এটাকে আমরা বলি ব্রিস্ক এফারভেসেন্স, ঠিক আছে? ব্রিস্ক এফারভেসেন্স। তো কি বলবা? সোডিয়াম বাইকার্বনেট দ্রবণে কার্বক্সিলিক অ্যাসিড চালনা করা হলে কার্বন ডাইঅক্সাইডের বুদবুদ সৃষ্টি হয়, বা এটাকে আমরা ব্র্যাকেটে লিখবা ব্রিস্ক এফারভেসেন্স সৃষ্টি হয়। এটা দিয়ে আমরা কি করতে পারি? কার্বক্সিলিক অ্যাসিড শনাক্ত করতে পারি। অ্যাজ সিম্পল এজ দ্যাট। ফর্মিক অ্যাসিড একটি বিজারক। ফর্মিক অ্যাসিড একটি বিজারক। কেন এটি বিজারক? দেখো, ফর্মিক অ্যাসিডে কিন্তু এই যে এটা তো কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে, বাট এইখানে দেখো, এখানে হলো এটা তো C+OH দেখতেছি, বাট এই সাইড থেকে দেখলে কি মনে হয়? দেখো CHO, মানে এই CHO কিন্তু নিচে জারিত হইতে পারে। এই CHO কী হতে পারে? নিজে জারিত হয়ে নিজে জারিত মানে কি? অন্যজনকে বিজারিত করতে পারে। ইয়াস, এই কারণে ফর্মিক অ্যাসিডকে বিজারক বলা হয়। এখন কথা হলো, এটা তুমি বিক্রিয়া দিয়ে কেমনে লেখাবা? বলবা যে ফর্মিক অ্যাসিড দ্রবণে কার্বনেটে রূপান্তর হয়ে যেতে পারে। কিসে রূপান্তরিত হয়ে যেতে পারে? কার্বনেটে রূপান্তরিত হয়ে যেতে পারে। সো চলো আমরা একটু সমতা করি। এটার মধ্যে ফর্মেট আয়ন, এটাকে আমরা কি বলি? ফর্মেট আয়ন। ইয়াস, আয়ন সমীকরণ দিয়ে দেখাই। HC+O- ফর্মেট আয়ন কার্বনেটে কনভার্ট হয়েছে। তো এখানে একটা অক্সিজেনের অভাব। কয়টা অক্সিজেনের অভাব? এখানে দুইটা, এখানে তিনটা অক্সিজেন। তো এখানে লিখবো পানি। আরে ভাই, পরিমাণগত সমতা করতেছি, পরিমাণগত বিক্রিয়ায় যে এই যে ফর্মিক অ্যাসিডটা কার্বনেটে কনভার্ট হয়ে যায়, এখানে হলো পানি থাকে। এবার আমার হাইড্রোজেনের সমতা, এখানে তিনটা হাইড্রোজেন, সো এখানে আমি লিখবো 3H+। এবার আমি কি করব? চার্জের সমতা করব। সো এখানে -1, এখানে হলো -2 + 3, সেখানে +1, তাই না? সো +1, তাহলে এখানে আমি একটা ইলেকট্রন যোগ করে দিলে কি -1 হয়ে গেল? ইয়েস, -1। তো এইভাবে বলবা যে এই যে ফর্মেট আয়নটা বিক্রিয়ায় সহজে কি হয়ে যায়? কার্বনেটে রূপান্তরিত হয়ে যায় এবং কি করে? ইলেকট্রন দান করে, মানে নিজে জারিত হয়ে ইলেকট্রন দান করে, এবং কি সুতরাং এটি সহজে অন্যকে কি করতে পারে? অন্য যৌগকে বিজারিত করতে পারে। এই কারণে ফর্মিক অ্যাসিড একটি বিজারক। তো এটাও যদি বিশ্বাস না হয়, এই ফর্মুলাটা এটা না লেখা, তুমি চাইলে টলেন টেস্টও দিয়ে দেখাইতে পারো। কি করতে পারো ভাইয়া? টলেন, এটা একটু মুছে দিলাম, হ্যাঁ, আই হোপ তুমি লেখছো পজ করে। সো টলেন টেস্ট দিয়ে দেখাই দিতে পারো যে এই যে ফর্মিক অ্যাসিড HC+OH ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট ছিল, হাইড্রোক্সাইড ছিল মোস্ট প্রবলি, ইয়া। সো এই যে টলেন বিকারকের উপস্থিতিতে ওই কিসে রূপান্তরিত হয়ে যায়? HC+ONA প্লাস এই যে সিলভার দর্পণ দেয়, মানে এই যে এজি কিন্তু Ag+ আয়ন ছিল। সো Ag+রে কিন্তু বিজারিত করে দিছে। কে বিজারিত করে দিছে? এই যে ইনি বিজারিত করে দিছে। এই জিনিসটাও তুমি চাইলে ব্যাখ্যা করে দিতে পারো, ঠিক আছে? এই জিনিসটাও তুমি চাইলে কি করতে পারো? ব্যাখ্যা করে দিতে পারো, ঠিক আছে? ফর্মিক অ্যাসিড একটি বিজারক। এই যে এখানে ক্লোরিনযুক্ত একটা অ্যাসিডিক অ্যাসিড, আবার এখানে অ্যাসিডিক অ্যাসিড, এদের মধ্যে কে বেশি অম্লীয়? অ্যান্সার হবে হলো বেশি অম্লীয় হলো আমাদের
ইনি বেশি অম্লীয়। কে বেশি অম্লীয়? এই Cl বেশি অম্লীয়। কেন কেন এটা এক্সপ্লেন করবা যে এই যে CH2 C ডাবল বন্ড OOH আর এখানে একটা কি আছে Cl। সো ওই কি করে বিয়োজিত হয়ে কিসে রূপান্তরিত হয়, তাই না? এটা তো রূপান্তরিত হয়। আর মিথাইল কি করে? বিয়োজিত হয়ে তাই না, এই দুইটা আয়নে রূপান্তরিত হয়। সো তোমার ব্যাখ্যা থাকবে এরকম যে একটা অ্যাসিড H+ ত্যাগ করে যে জিনিসে রূপান্তরিত হয় তাকে আমরা কি বলি? অনুবন্ধী ক্ষারক বলি না? অনুবন্ধী ক্ষারক বলি না? ইয়েস, অনুবন্ধী ক্ষারক বলি। এখন একটা অনুবন্ধী ক্ষারক যত বেশি স্টেবল, ওই কি উল্টা দিকে যাইতে চাবে? ওই যদি স্টেবল হয়, বেশি স্টেবল হয়, তাহলে কি উল্টা দিকে যেতে চাবে? যাইতে চাবে না। আবার এটাও কনজুগেট অনুবন্ধী ক্ষার, ওই যদি বেশি স্টেবল হয় তাহলে কি উল্টা দিকে যেতে চাবে? যেতে চাবে না। সো বলবা যে এই যে ClCH2 C ডাবল বন্ড OH এর অনুবন্ধী ক্ষারক বেশি স্থিতিশীল, কারণ হলো এই যে এখানে যে নেগেটিভ চার্জটা আছে, এই নেগেটিভ চার্জটাকে স্টেবলাইজ করে ক্লোরিন। কারণ দেখো ক্লোরিনে কি আছে? ক্লোরিন তড়িৎ ঋণাত্মক হওয়ায় এই যে নেগেটিভ চার্জকে, ঋণাত্মক চার্জকে প্রশমিত করতে পারে কিসের মাধ্যমে? -I। ইলেকট্রন টান দেওয়ারে বলে -I, ইলেকট্রন দান করারে বলে +I। এটা একটু উল্টাটা। হ্যাঁ, -I এফেক্ট প্রদানের মাধ্যমে কি করে? অনুবন্ধী ক্ষারককে স্থিতিশীল করে, অনুবন্ধী ক্ষারককে স্থিতিশীল করে। ফলে কি? ফলে বিক্রিয়া বিপরীত দিকে যায় না, বিপরীত দিকে যায় না, ফলে কি? বেশি অ্যাসিডিক হয়, বিক্রিয়াটা বেশি অ্যাসিডিক হয়। ঠিক আছে, এই জিনিসটা বলে দিবা। কিন্তু এই যে অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রে, অ্যাসিডিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষারকের ক্ষেত্রে মিথাইল গ্রুপ থাকে। কে থাকে বা? মিথাইল গ্রুপ থাকে। এবং মিথাইল গ্রুপ আমরা জানি যে +I, উল্টা ইলেকট্রন ঘনত্ব বাড়াই দিতেছে। ইলেকট্রন ঘনত্ব বাড়ায়া এই যে নেগেটিভ চার্জ আরও বেশি বাড়াই দিতেছে। নেগেটিভ চার্জ বেশি হয়ে গেলে কি হবে? অস্থিতিশীল হবে, তাই না? কারণ দেখো চার্জ যদি সেন্ট্রালাইজড হয়, মানে একটা জায়গায় সঞ্চিত থাকে, তাহলে ওইটা হলো অস্থিতিশীল থাকে। চার্জ যদি ছড়ায় যায় তাহলে কি হয়? স্থিতিশীল হয়। তো এক্ষেত্রে দেখো চার্জ এখান থেকে এখানে সুন্দর মতো স্প্রেড আউট হয়ে যেতেছে, ছড়ায় যেতেছে, মানে এই বেশি স্টেবল হইতেছে। বাট এই মিথাইল কী করতেছে? আরও চার্জ এদিকে ঠেলে দিতেছে, এদিকে আরও চার্জ কেন্দ্রীভূত করতেছে। ফলে ওই কী করবে? H+ নিয়ে আবার ব্যাকে চলে যাবে, কারণ এখানে বেশি ইলেকট্রন এসে বসে। এই জিনিসটা সুন্দর মতো এক্সপ্লেন করে দিবা বাংলা ভাষায়। নেক্সট, ক্লোরোফর্মকে রঙিন কাচের বোতলে রাখা হয় কেন? যাতে বিষাক্ত ফসজিন গ্যাস উৎপন্ন না হয়, যাতে বিক্রিয়া না হয়, যাতে কি অক্সিজেনের সাথে রিঅ্যাকশন না করে। ঠিক আছে, বলবা যে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফর্ম CHCl3, সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফর্ম বাতাসে থাকা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বিষাক্ত ফসজিন গ্যাস উৎপন্ন করে। বিষাক্ত কি গ্যাস উৎপন্ন করে ভাইয়া? ফসজিন গ্যাস উৎপন্ন করে। ঠিক আছে, বিষাক্ত ফসজিন গ্যাস উৎপন্ন করে। এই বিক্রিয়া যাতে না হয় তাই রঙিন কাচের বোতলে রাখা হয়, যাতে আলো প্রবেশ না করে। এই যে রঙিন কাচের বোতলে রাখা হয় যাতে আলো প্রবেশ না করে, যাতে নো লাইট, ঠিক আছে, আলো প্রবেশ না করে। এবং টাইটলি ক্লোজড লিডে রাখা হয়। কি? টাইটলি ক্লোজ করে রাখা হয় যাতে অক্সিজেন না থাকে। এই কারণে কি এই কাচের বোতলে রাখা হয়। অনেক ইজিলি এক্সপ্লেন করে দিতে পারবা। নেক্সট, কাঁদুনি গ্যাস তৈরি বিক্রিয়া কি? এই যে ক্লোরোফর্মের সাথে যদি আমি নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া দেই, ক্লোরোফর্মের সাথে কি করি? নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া দেই। তো এখানে CH, এই Cl, এটা বিক্রিয়াটা সহজে মনে রাখা যায়। এই যে Cl, নাইট্রিক অ্যাসিডের যদি বিক্রিয়া দেই, এখানে H যাবে আর এখান থেকে NO2। এই নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া দিলে ক্লোরোপিক্রিন উৎপন্ন হয়। এই যে ক্লোরোফর্মের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া দিলে, গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া দিলে কি উৎপন্ন হয়? CCl3NO2, ক্লোরোপিক্রিন বা কাঁদুনি গ্যাস উৎপন্ন হয়। কি হয়? ক্লোরোপিক্রিন বা কাঁদুনি গ্যাস উৎপন্ন হয়। এটারে আমরা কি বলি? ক্লোরোপিক্রিন বা কাঁদুনি গ্যাস উৎপন্ন হয়। ঠিক আছে ভাই, ক্লোরোপিক্রিন বা কাঁদুনি গ্যাস উৎপন্ন হয়। এটা সুন্দর মতো এক্সপ্লেন করে দিবা। ঠিক আছে, আচ্ছা, এরপর আমাদের এখানে স্লাইড শেষ, তবে আমি আরও কয়েকটা তোমাকে একটু যদি দেখাই দিতে চাই, সেটা হলো একটু মাথায় চিন্তা করতে দাও। কাঁদুনি গ্যাস শেষ, আরও রিয়াকশন আছে তো, দাঁড়াও, ইম্পর্টেন্ট একটা রিয়াকশন। ইয়েস, তোমার এই যে
RCONH2 অ্যামাইড থেকে অ্যামিন কিভাবে প্রস্তুত করা যায়, অ্যামাইড থেকে অ্যামিন কিভাবে প্রস্তুত করা যায়। সো এখানে কি হবে NH2। সো এই বিক্রিয়ার আমরা কি বলি হফম্যান ডিগ্রেডেশন। কি বিক্রিয়া বলি হফম্যান ক্ষুদ্রাংশকরণ, হফম্যান ক্ষুদ্রাংশকরণ। সো হফম্যান ডিগ্রেডেশনে কি হয় যে পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকে আর সাথে কি থাকে ব্রোমিন থাকে, পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকে সাথে ব্রোমিন থাকে এবং এখানে কি হয় এই যে দেখো কার্বনিল মূলকটা কি গায়েব হয়ে যায়, কার্বনিল মূলকটা কি হয়ে যায় গায়েব হয়ে যায়, এটার আমরা বলি হফম্যান ডিগ্রেডেশন। এরপর তোমারে বলতে পারে যে এই যে ইথাইনের যখন আমরা বিজারণ করি, ইথাইন থেকে যখন আমরা ইথেনে রূপান্তর করি তখন কেন বেরিয়াম সালফেট কেন ব্যবহার করা হয়, এই যে জিজ্ঞাসা করতে পারে যে বেরিয়াম সালফেট কেন ব্যবহার করা হয়। হ্যাঁ, প্যালেডিয়ামের সাথে উত্তপ্ত করা হয়, এবার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করা হয়। কেন বেরিয়াম সালফেটই ব্যবহার করা হয়, বেরিয়াম সালফেট প্রভাবক বিষ হিসেবে কাজ করে, প্যালেডিয়ামের প্রভাবনকে হ্রাস করে, ফলে দুইটা বন্ধন ভাঙে না একটা বন্ধন ভাঙে, ফলে কি হয় দুইটা বন্ধন ভাঙে না একটা বন্ধন ভাঙে। ঠিক আছে, তবে আমি যদি বেরিয়াম সালফেট ইউজ না, এইভাবে দেখাবা যে বেরিয়াম সালফেট ব্যবহার না করা হলে তখন ডাইরেক্ট অ্যালকেইনে রূপান্তর হয়ে যেত, এই জিনিসটা রোধ করার জন্য কি করা হয় বেরিয়াম সালফেট ব্যবহার করা হয়। সো থ্যাংক ইউ সো মাচ আজকে ক্লাসটা করার জন্য সবাইকে। আসসালামু আলাইকুম।